গুড মর্নিং, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো দেখ, আগের ক্লাসে আমরা অ্যারোমেটিসিটি পড়িয়েছিলাম, কোন কম্পাউন্ড গুলোকে অ্যারোমেটিক বলা হবে, অ্যারোমেটিক কম্পাউন্ড কোনগুলোকে কনসিডার করব, তার রুলস অ্যান্ড রেগুলেশন পড়িয়েছিলাম। হাকেলস রুলস থেকে শুরু করে সাইক্লিক, প্ল্যানার ইত্যাদি পড়িয়েছিলাম। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আজকে আমরা শিখব যে অর্গানিক রিয়াকশন গুলো কিভাবে হয়। কারণ অর্গানিক রিয়াকশন শুধু 11-এ নয়, 12-এ প্রচুর রয়েছে। তো রিয়াকশন গুলো, এত রিয়াকশন তো মুখস্থ করে মনে রাখা সম্ভব নয়। সেই জন্য রিয়াকশনের কিছু বেসিক থিওরি জানতে হয়, যে রিয়াকশন গুলো অ্যাকচুয়ালি হয় কিভাবে, কত রকমের রিয়াকশন আছে, কিভাবে রিয়াকশন গুলো হয়। দ্যাট ইজ নোন অ্যাজ রিয়াকশন মেকানিজম। তো রিয়াকশনের যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট, সেটাই শুধু জানলে হয় না, রিয়াকশনের পাথওয়েটাকেও স্টাডি করতে হয়। তাতে সুবিধা হবে কি, আমরা একটা রিয়াকশন যখন পড়ব তখন বুঝতে পারবো যে কেন এখান থেকে এই প্রোডাক্টটা হয়েছে, বা আদার কি অল্টারনেটিভ আছে, এছাড়া অন্য কি হতে পারে। এটা জানলে কি হবে না, আমাদের কোনো রিয়াকশন বেস কোশ্চেন দিলে, বেশিরভাগ তো সবই রিয়াকশন বেস কোশ্চেন দিলে সেটা অ্যান্সার করতে সুবিধা হবে, কারণ আমাদের মুখস্থ করতে হবে না, সেক্ষেত্রে সমস্যাটা অনেক কম হবে। তো চল আজকে শুরু করা যাক সেই পার্টিকুলার ব্যাপারটা, যেটাকে বলছি আমরা রিয়াকশন মেকানিজম, অর্গানিক রিয়াকশনের মেকানিজম। তো ইনঅর্গানিক রিয়াকশন এতই ফাস্ট হয় যে তার মেকানিজম কিন্তু অ্যাজ সাচ আমরা স্টাডি করতে পারি না, কিন্তু অর্গানিক রিয়াকশন কম্পারেটিভলি স্লোয়ার, এবং সেই জন্য এখানে রিয়াকশন গুলোকে আমরা মেকানিজম স্টাডি করতে পারি। তো চল আমরা প্রথমেই দেখে নিই যে এই অর্গানিক রিয়াকশন, কত রকম টাইপের অর্গানিক রিয়াকশন হয়। হাউ মেনি টাইপস অফ অর্গানিক রিয়াকশনস। তো অর্গানিক রিয়াকশন অনেক রকমের হয়, আমি তোকে বলবো আজকে। তার মধ্যে 3 রকমের রিয়াকশন আছে, যে রিয়াকশন গুলোই কিন্তু একেবারে 90 থেকে 95% রিয়াকশনই কিন্তু ওই 3 রকমের রিয়াকশন, বাকি 5% রিয়াকশন আদার রিয়াকশন মিলিয়ে। তো সেই জন্যে আমরা যদি মেকানিজম এই 3টে রিয়াকশনের ভালো করে স্টাডি করতে পারি, তাহলে ম্যাক্সিমাম রিয়াকশনই আমি পেরে যাব। ছুটমুট এদিক সেদিক কিছু কিছু রিয়াকশন রয়েছে যেগুলো হয়তো স্পেসিফিক রিয়াকশন, কিন্তু মোস্ট অফ দ্য রিয়াকশনস আমরা কিন্তু ওখান থেকে জেনে যাব। তো টাইপস অফ অর্গানিক রিয়াকশনস এর মধ্যে কি কি আসছে, প্রথমেই যে টাইপটা আসছে সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন ব্যাপারটা কি? সাবস্টিটিউশন রিয়াকশন মানে হচ্ছে যে ওখানে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কোনো একটা গ্রুপ বা গ্রুপ অফ অ্যাটম থাকবে, যেটাকে সরিয়ে দিয়ে তার পরিবর্তে অন্য একটা গ্রুপ বা গ্রুপ অফ অ্যাটম চলে আসবে। একটা গ্রুপের পরিবর্তে অন্য গ্রুপ বা গ্রুপ অফ অ্যাটম সেখানে চলে আসবে। এটাই হচ্ছে আমরা বলি সেগুলোকে কি না, সেগুলোকে আমরা বলি সাবস্টিটিউশন রিয়াকশন। ধর একটা খেলা হচ্ছে, তো সেখানে ফুটবল খেলা হচ্ছে, সাবস্টিটিউট নামানো যায়। তো কোনো প্লেয়ার ভালো খেলছে না, তাহলে তাকে তুলে নিয়ে তার পরিবর্তে একজনকে নামাতে হবে, একজনকে সাবস্টিটিউট করতে হবে। এখানেও তাই, যে একটা ক্লোরিন অ্যাটম আছে, তার জায়গায় হয়তো আমি একটা অন্য একটা অ্যাটম নিয়ে চলে এলাম বা অন্য একটা গ্রুপ নিয়ে চলে এলাম। দিস টাইপ অফ রিয়াকশন ইজ নোন অ্যাজ সাবস্টিটিউশন রিয়াকশন। আর কি আছে? অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশন মানে জাস্ট দুটো, একটা রিয়াক্ট্যান্ট একটা রিয়েজেন্ট, তারা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে একটা সিঙ্গেল এন্টিটি তৈরি করবে, একটা সিঙ্গেল কম্পাউন্ড তৈরি করবে। তো অ্যাডিশন রিয়াকশন দুটো অ্যাড হয়ে একটা সিঙ্গেল কম্পাউন্ড তৈরি করতে পারে, জেনারেট করতে পারে। তো দ্যাট ইজ অ্যাডিশন রিয়াকশন। নেক্সট, এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন কিছু অ্যাড ফেড, অ্যাডিশনের উল্টো জিনিসই হচ্ছে এলিমিনেশন। আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবো।
সেটা জাস্ট কোনো কিছু গ্রুপ বা গ্রুপ অফ অ্যাটম সেটা বেরিয়ে চলে যাবে। একটা খেলা হচ্ছে, খেলাতে কোনো প্লেয়ারকে রেড কার্ড দেখানো হলো, প্লেয়ার বাজে ফাউল করেছে বা কিছু অন্যায় করেছে, তো রেড কার্ড দেখানো হলো, তখন তাকে বেরিয়ে যেতে হবে, এলিমিনেট করে দেওয়া হলো তাকে। রেড কার্ড দেখানো হলো, তার পরিবর্তে আরেকজনকে নেয়, ঠিক আছে ও রেড কার্ড দেখেছে, ও বাজে কাজ করেছে, ঠিক আছে ওর পরিবর্তে ওকে আর নামাবো না, অন্য একজনকে নামিয়ে দিই, তা হবে? হবে না। তাও তুমি বেরো, তোমাদের আর এক্সট্রা প্লেয়ারও নামানো যাবে না। এলিমিনেশন মানে এলিমিনেশন, তার পরিবর্তে আর কিছু দেওয়া যাবে না, তাহলে তো সাবস্টিটিউশন হয়ে যাবে। দিস ইজ কল্ড এলিমিনেশন রিয়াকশন। নাম্বার 4, কন্ডেনসেশন রিয়াকশন, যে সম্পর্কে আমরা ডিটেলে পড়বো ক্লাস 12-এ। কন্ডেনসেশন রিয়াকশন একটু ডিফিকাল্ট। কন্ডেনসেশন রিয়াকশন মানে 2 বা মোর মলিকিউল তারা ইউনাইট হয়ে জুড়ে গিয়ে একটা মলিকিউলে কনভার্টেড হবে এবং ওয়াটার বা অ্যামোনিয়া এরকম ধরনের কিছু মলিকিউলস বেরোতে থাকবে ওখানে, কন্ডেনসেশন রিয়াকশন। আর একটা পড়বো রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, সেটাও কিন্তু ক্লাস 12-এই পড়ানো হবে। রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, যেটাতে কিনা গ্রুপ বা গ্রুপ অফ অ্যাটম সেগুলো কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাবে, সরে যাবে, পজিশন চেঞ্জ হবে, নতুন কিছু আসবে না, কেউ বেরোবে না, পজিশন জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো আমরা একটা করে এক্সাম্পল দিয়ে বুঝে নিই, তারপরে আমরা মেকানিজমের মধ্যে যাব, কারণ মেকানিজম একটু ডিফিকাল্ট, একটু সময় লাগবে বুঝতে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, একটা কথা বলতে ভুলে যাব, সেটা আমি বলে দিচ্ছি, আমাদের ক্লাসের প্রোগ্রামটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফ্রম নেক্সট ক্লাস আমরা কি করব না, একটা সময় ইউজ করব যেটা কিনা আমরা পুরানো যে চ্যাপ্টারগুলো অলরেডি আমাদের বেশিরভাগ চ্যাপ্টারই পড়া হয়ে গেছে, খুব সামান্য অংশ বাকি আছে, তো সেগুলো তো সাইড বাই সাইড পড়া চলতে থাকবে, কিন্তু আমাদের মূল কাজ হবে যে পুরানো যেগুলো পড়া হয়ে গেছে সেগুলোকে রিভিশন করা, এবং যেই একটা রিভিশন হয়ে যাবে তখন তার উপরে পরীক্ষা নেওয়া। এটাই আমাদের এখন নেক্সট কয়েক মাস ধরে আমরা এইভাবে চলতে থাকবো। তো একটা একটা করে চ্যাপ্টার ধরে ধরে আমরা রিভাইজ করব। রিভাইজ আমরা কিভাবে করব, রিভিশনটা কিভাবে করব, চ্যাপ্টারটা কি আবার নতুন করে পড়ানো হবে? না, ডেফিনেটলি নয়, চ্যাপ্টার তো পড়ানো হয়েছে, চ্যাপ্টার নতুন করে পড়ানো হবে না। রিভাইজ করার প্রসেস যেভাবে একটা চ্যাপ্টারকে রিভাইজ করানো যায় সেইভাবেই করানো হবে। মানে কি, মানে আমরা প্রথম থেকে শুরু করব, বেসিক কনসেপ্ট এই চ্যাপ্টার থেকে আমরা পড়ানো শুরু করব। তো সেখানে চ্যাপ্টারটা ভালো করে সবাই শুনবি। প্রথম কথা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট, অর্গানিক কেমিস্ট্রি কিছু কিছু পড়া হবে সাইড বাই সাইড, কিন্তু মেন টাইমটা আমরা ইউজ করব রিভিশন করার জন্য। তো নেক্সট ক্লাসে বেসিক কনসেপ্ট আমি আজকে বলে দিলাম যে বেসিক কনসেপ্ট 2 দিন বা 3 দিন যাই হোক রিভিশন করতে লাগুক, সেই দিনগুলো দিয়ে আমরা রিভিশন করব। তো আমরা যেই বেসিক কনসেপ্টের কথা বললাম, এবারে তোরা বেসিক কনসেপ্টের পিডিএফ গুলো বের করবি, দেখবি, পড়বি। যার যে টপিকে ওর মধ্যে অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবি যে আমার এই পার্টটা আরেকবার আমাদেরকে বুঝিয়ে দেবেন, আমাকে বুঝিয়ে দেবেন। তাহলে এরকম যতজন স্টুডেন্ট আমাকে জানালো সেই টপিকগুলো নিয়ে, ধরা যাক লিমিটিং রিএজেন্ট, ধরা যাক কনসেন্ট্রেশন স্কেল, এরকম একটা সাব টপিক, এরকম হবে না বেসিক কনসেপ্ট, আর পুরোটাই অসুবিধা।
এরকম তো হওয়ার কথা নয়, পুরো চ্যাপ্টারটা তো পড়ানো হয়েছে, পুরোটা অসুবিধা এরকম হওয়ার কথা না। পড়ানো হয়েছে, নিউমেরিক্যাল প্রবলেম করানো হয়েছে, এমসিকিউ সলভ করানো হয়েছে, সব রকমই করানো হয়েছে। তা সত্ত্বেও যদি দেখা যায় যে তোর কোনো বিশেষ বিশেষ টপিকে অসুবিধা আছে, তাহলে সেই টপিকের নাম উল্লেখ করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি যখন পরের দিনকার পড়াতে যাব তখন আমার প্রেজেন্টেশনটা সেরকমভাবে রেডি করে রাখবো, এবং তোদের যে যেগুলো অসুবিধা আছে সেগুলোকে নিয়ে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি একটা প্রেজেন্টেশন রেডি করে রাখবো, এবং সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। 2-3 দিন ধরে হবে, সেই 2-3 দিন ধরে আমরা আলোচনা করব, বা হয়তো একদিনেই হয়ে গেল, বেশি সকলের অসুবিধা নেই, একদিনে আমরা আলোচনা করব। এটা হচ্ছে একটা পার্ট, রিভিশনের একটা পার্ট, যে স্টুডেন্ট কোয়ারিজ, স্টুডেন্ট ডিফিকাল্টিজ, স্টুডেন্টের কি কি জায়গায় অসুবিধা আছে, 1 নম্বর সেটা আমরা করব রিভিশন করার সময়। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমার কাজ, মোটামুটি লাস্ট 10 বছরে বোর্ডসে, বিভিন্ন বোর্ডসে, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হোক, সিবিএসসি বোর্ড হোক, আইএসসি বোর্ড হোক, বিভিন্ন বোর্ডসের যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় বোর্ড এক্সামে বেসিক কনসেপ্ট চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন এসছে, সেই কোশ্চেন, সে শর্ট কোশ্চেন হোক, বড় কোশ্চেন হোক, নিউমেরিক্যাল হোক, সেগুলোকে নিয়ে ডিসকাস করা, সেগুলো আমি দেখাবো এখানে, আমি তোকে তার পিডিএফও আমি পাঠাবো, সেগুলো আমি কিভাবে অ্যান্সার লিখতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 1-2 ক্লাস হলেই বুঝতে পারবি যে আমাদের ইচ্ছাটা কি, আমরা কিভাবে করতে চাইছি টোটাল ব্যাপারটা। তো যত রকমের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসছে বা আসতে পারে, এমনও কিছু কোশ্চেন আছে হয়তো আসেনি, কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, সে ধরনের জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে স্টুডেন্ট কোয়ারিজ, স্টুডেন্ট কি বলছে, স্টুডেন্টের কি প্রবলেম আছে সেগুলো, স্টুডেন্টের প্রবলেম হয়ে গেলে তারপরে আমরা বোর্ডসে কি পরীক্ষা এসছে, বোর্ডসের পরীক্ষা কি ধরনের কোশ্চেন এসছে এবং সেগুলো কিভাবে সলভ করতে হবে সেগুলো নিয়ে বলবো। 3 নম্বর হচ্ছে যে স্টুডেন্ট সে যদি কোথাও থেকে কোনো কোশ্চেন পায়, সে তার স্কুল থেকে হোক, তার কোনো বই থেকে হোক, কোনো কোশ্চেন অ্যান্সারের বই থেকে হোক, বা যেখান থেকেই হোক না কেন, সে আমাকে পাঠাবে যে এই কোশ্চেনের আমি অ্যান্সার পাচ্ছি না, এই নিউমেরিক্যাল আমি পাচ্ছি না, আমি যেগুলো করিয়েছি সেগুলো বাদ দিয়ে অন্য কোনো কিছু। এরকম ব্যাপারটা নয় যে আমি যেগুলো শুধুমাত্র পড়াচ্ছি সেই কোশ্চেনগুলোই ছাড়া আর কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা যাবে না, এরকম টাইপের কোনো ব্যাপার নেই। এখানে যে কোনো অঙ্ক জিজ্ঞাসা করা যেতে পারে, কেমিস্ট্রি রিলেটেড হলেই হলো, কেমিস্ট্রি সম্পর্কিত হলেই হলো, যে কোনো জায়গা থেকে যদি পাস, যে অঙ্ক বা যে প্রশ্ন তোর জানা নেই সেগুলো তুই আমাকে পাঠাবি, আমি এখানে সেই কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব, নিউমেরিক্যাল প্রবলেম হলে সেগুলো করে দেব, হয়ে গেল। এভাবে পুরো চ্যাপ্টারটা আমাদের কভার হয়ে যাবে, সে অ্যাটমিক স্ট্রাকচার হোক, সে পিরিয়ড টেবিল হোক, স্টেটস অফ ম্যাটার হোক, যে কোনো চ্যাপ্টার, অর্গানিকের চ্যাপ্টার হোক, ইউপ্যাক নোমেনক্লেচার হোক, যাই হোক না কেন, যার যে কোনো জায়গায় অসুবিধা থাকতে পারে। আমাদের এই যে হাতে যে সময়টা আছে, আমাদের জুন মাস সে পরীক্ষা 11-এর, তো জুন মাসের পরীক্ষার আগেই আমাদের সমস্ত চ্যাপ্টারকে এরকম ভাবে রিভাইজ করতে হবে। করার প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে গেলে সেই চ্যাপ্টারের উপরে আমি একটা কোশ্চেন পেপার বানিয়ে পরীক্ষা নেব। পরীক্ষা সবাই আশা করব ফেয়ার ভাবে দেবে, পরীক্ষা নিজের মতো করে দেবে। পরীক্ষা এরকম ব্যাপারটা নয় যে পরীক্ষা বেশি নাম্বার পেলেই আমি ভাববো যে সে খুব বেশি জানে। আসলে আমি খাতা দেখলেই বুঝে যাবো যে কে কি লিখছে এবং কে কি লিখতে পারে। এগুলো কিন্তু টিচারদের একটা এক্সপিরিয়েন্স থাকে যে সে বুঝে যাবে অটোমেটিক্যালি, যদিও তুই আমার সামনে পরীক্ষা দিচ্ছিস না। অবশ্য ফেব্রুয়ারি মাস থেকে আমরা চেষ্টা করব যে অ্যাটলিস্ট পরীক্ষাগুলো আমরা আমার রেসিডেন্সে নেয়ার,
আমার বাড়িতে এসে, এবং সেই দিনই ডাউট ক্লিয়ারিং ক্লাস একদিনই আর কি আসলে সেদিনকার পরীক্ষা নিলাম, প্লাস ডাউট ক্লিয়ারিং ব্যাপারগুলো নিয়েও আলোচনা করলাম। তো এটা গুরুত্বপূর্ণ কথা, কারণ যতক্ষণ না তুই একটা চ্যাপ্টার পড়ছিস ততক্ষণ তোর ডাউট হবে না। আজকে যেরকম বেসিক কনসেপ্ট আমরা চ্যাপ্টারটার কথা বললাম, বেসিক কনসেপ্ট তোরা পড়তে শুরু করে দিবি, দেখবি যে আমি কি কি পড়িয়েছি, চ্যাপ্টারটা কতদিন ধরে পড়িয়েছি, কি কি পড়িয়েছি, সব তোর কাছে পরপর থেকে যাবে, থাকার কথা। না থাকলে তুই গ্রুপে বলবি, অন্যের কাছে যারক না যারক কাছে থাকবে। তোর কাছে যদি কোনো বাই চান্স মিসিং হয়, মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে বা কোনো কিছু হয়েছে, তাহলে তুই গ্রুপে বলবি যে ভাই কার কাছে আছে এই এত নম্বর ক্লাসটা, এই ক্লাসটা বেসিক কনসেপ্টের 3 নম্বর ক্লাস বা 2 নম্বর ক্লাস আমাকে একটু শেয়ার করে দেবে, কোনো ব্যাপার নেই। যার কাছে থাকবে সে নিশ্চয়ই শেয়ার করে দেবে, এরকম তো কোনো ব্যাপার নেই। তো করে দেওয়ার পরে কিন্তু আমাদের মূল লক্ষ্যটা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যাতে সমস্ত চ্যাপ্টারগুলো, দেখ সিলেবাস শেষ করাটা বড় ব্যাপার নয়, সিলেবাস তো আমি শেষ করেই দেব, এরকম তো কোনো বছর হয় না, সিলেবাস তো শেষ হয়ে যাবে। কিন্তু তুই সিলেবাসটাকে কিভাবে তৈরি করে রেডি করে পরীক্ষার জন্য প্রিপেয়ার করছিস সেটা কিন্তু খুব ক্রুচিয়াল ব্যাপার। এখন সেই টাইমটা চলে এসছে যে তোকে কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে যাতে করে পরীক্ষাটা, এবার পরীক্ষাটার দিকে আমি লক্ষ্য রাখবো যে পরীক্ষাটা কেমন লিখছিস না লিখছিস। যদি দেখা যায় যে ভালো হচ্ছে না, তাহলে আর একবার চ্যাপ্টারটা পড়িয়ে দেওয়া বা কোনো একটা টাইম ধরে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করা, বা কোন পোর্শনে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করছে, এই সমস্তগুলো দেখা এবারে কাজ। কারণ সিলেবাসের ম্যাক্সিমাম পোর্শনই আমরা কভার করে ফেলেছি। এখন যেসব পড়াচ্ছি একটু একটু 12-এর জন্য রেডি করার জন্য একটু একটু বেশি বেশি করে পড়ানো হচ্ছে। তো এগুলো মাথায় রাখবি, এই কথাগুলো মাথায় রাখবি, কারণ এগুলো কিন্তু খুব জরুরি কথাবার্তা। এগুলো ছাড়া কিন্তু পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এরপর আমরা চলে এলাম কি না, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটা প্রথম রিঅ্যাকশন আছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো আমরা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন সম্পর্কে আমরা একটু বলছি এবং তার মেকানিজম ইত্যাদি নিয়ে আলোচনা। প্রথমে প্রত্যেকটা রিঅ্যাকশন সম্পর্কে একটু একটু বলে নিই, যাতে করে কি পড়তে চলেছি সেগুলো মাথায় থাকে। তো সাবস্টিটিউশন রিঅ্যাকশন কারা করে? Which compounds can participate? Substitution reaction যারা স্যাচুরেটেড কম্পাউন্ড। স্যাচুরেটেড কম্পাউন্ড মানে কি? স্যাচুরেটেড কম্পাউন্ড মানে উইথআউট এনি ডাবল অর ট্রিপল বন্ড, যার মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কিছু নেই, ডাবল বন্ডও নেই, ট্রিপল বন্ডও নেই, এরকম টাইপের কম্পাউন্ড মানে সিঙ্গেল বন্ডেড কম্পাউন্ড। সেটা যেমন অ্যালকেনও হতে পারে বা হ্যালো অ্যালকেন হতে পারে। হ্যালো মানে হ্যালোজেন, যার মধ্যে আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইসব আছে। প্লাস অ্যারোমেটিক কম্পাউন্ড কাদেরকে বলে নিশ্চয়ই গত ক্লাসের পরে আর বুঝিয়ে দিতে হবে না, নিশ্চয়ই তোর মাথায় আছে যে অ্যারোমেটিক কম্পাউন্ড কাদেরকে বলে, তা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছি, ওর সব রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছি, ডিটেলে আমরা আলোচনা করেছি। তো অ্যারোমেটিক কম্পাউন্ডস এরাও সব কিন্তু এই রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। নেক্সট হচ্ছে কি, an atom or group of atoms of the reactant molecule is replaced by another atom or group of atom, মানে একটা অ্যাটম বা গ্রুপ সেটা অন্য অ্যাটম বা গ্রুপ দিয়ে রিপ্লেসড হবে, জাস্ট লাইক দিস, এরকম ধরনের। কিরকম না, ক্লোরোমিথেন, এই যে ক্লোরিন আছে, এতে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলো, জল দেওয়া হলো, তো কি হবে, এই ক্লোরিনের জায়গায় এই দেখ OH চলে এসছে, ক্লোরিনের জায়গায় OH চলে। তো এটা হচ্ছে জাস্ট সাবস্টিটিউশন, একটার পরিবর্তে আরেকটা চলে এলো। তো এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন যাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তারাই কেবলমাত্র এই ধরনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে।
তো এবারে আমরা চলে আসছি আর এক টাইপের রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন। তাতে শুধু অ্যাড হবে। তো অ্যাড হতে গেলে কি না, এগুলো কাদের রিয়াকশন, কোন কম্পাউন্ড এই রিয়াকশন দেবে না, কম্পাউন্ডস উইথ মাল্টিপল বন্ড। মাল্টিপল বন্ড মানে উইথ ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। মাল্টিপল বন্ড মানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড আছে এরকম ধরনের মলিকিউল, এদেরকে বলে মাল্টিপল বন্ড। এরকম কার্বন কার্বন, এরকম কার্বন কার্বন ডাবল বন্ড, বা কার্বন কার্বন ট্রিপল বন্ড এরকম। তো এখানে এই যে এটা হচ্ছে সিগমা বন্ড, একটা বন্ড সিগমা বন্ড আর একটা বন্ড হচ্ছে পাই, বা ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা, বাকি দুটোই কিন্তু পাই। তো পাই বন্ড গুলো কিন্তু এখানে ভেঙে যাবে, পাই বন্ড উইক হয়, পাই বন্ড ভেঙে যাবে। আমি তোকে রিয়াকশনের এক্সাম্পল দেখাচ্ছি। দেখ, এই যে বন্ড এটা হচ্ছে সিগমা বন্ড, কিন্তু এই বন্ড হচ্ছে পাই বন্ড। তো এই ব্রোমিন মলিকিউল এসে কি হবে না, জুড়বে যখন, তখন পাই বন্ড সবসময় উইক হয়, পাই বন্ড দুর্বল হয়, সহজে ভেঙে যায়। এখানে দেখ আর পাই বন্ডটা নেই, পাই বন্ডটা নেই, এখানে কি হয়েছে, সিগমা বন্ড হয়ে গেছে। যদি দুটো অ্যাটমের মধ্যে একটা বন্ড থাকে অবশ্যই সেটা সিগমা, যদি দুটো বন্ড থাকে তাহলে একটা সিগমা আর একটা হচ্ছে পাই, আর যদি তিনটে বন্ড থাকে তাহলে একটা সিগমা আর বাকি যে দুটো হচ্ছে দুটোই পাই। দুটো অ্যাটমের মধ্যে মোর দ্যান ওয়ান সিগমা বন্ড থাকতে পারে না, কিন্তু মোর দ্যান ওয়ান পাই বন্ড থাকতে পারে, ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, টোটাল তিনটে বন্ড হতে পারে। দুটো অ্যাটমের মধ্যে তিনটে বন্ডই টোটাল হতে পারে, তার বেশি হতে পারে না কখনো। তো এখানে দেখছিস যে ইথিনের সাথে, ইথিন মানে ডাবল বন্ডেড কম্পাউন্ড অ্যালকিন একটা, তার সাথে যখন ব্রোমিন রিয়াকশন করছে তখন কিন্তু ব্রোমিন ওখানে গিয়ে জুড়ে যাচ্ছে, নিচে বিআর বিআর এরকম ভাবে জুড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছিস যে পাই বন্ড যে দুর্বল বন্ডটা যেটা, সেটা ভেঙে গেছে এবং ভেঙে গিয়ে সেখানে ডাবল বন্ডে দুদিকে বিআর জুড়ে গেছে। তো এই যে রিয়াকশন, ডাবল বন্ড ছিল সেখানে ব্রোমিন জুড়েছে, এই রিয়াকশনটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ অ্যাডিশন রিয়াকশন। এটাকে অ্যাডিশন রিয়াকশন বলি, আমরা অ্যাডিশন রিয়াকশন বলেই জানি। তো এরপর আমরা চলে আসছি কি, এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন রিয়াকশন মানে সেখানে অ্যাডিশন রিয়াকশনে জাস্ট উল্টো। অ্যাডিশন মানে অ্যাড করা, এলিমিনেশন করা মানে ওখান থেকে কোনো পোর্শনকে বের করে দেবো, জাস্ট আউট করে দেবো। তাহলে এখানে কি হবে, ওখানে পাই বন্ড থেকে সিগমা বন্ড হচ্ছিল, এখানে সিগমা বন্ড থেকে পাই বন্ড হবে, উল্টো দিকে যাবে। তো দেখ, আমরা এখানে গ্রুপ অফ অ্যাটমস রিমুভড, গ্রুপ অফ অ্যাটমস রিমুভড ফ্রম টু অ্যাডজাসেন্ট অ্যাটম। অ্যাডজাসেন্ট মানে গায়ে গায়ে, ইউজুয়ালি কার্বন অ্যাটম, দুটো কার্বন অ্যাটমের গায়ে গায়ে যে গ্রুপগুলো আছে বা অ্যাটমগুলো আছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তাতে কি তৈরি হবে না, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি হবে। এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড প্রডিউসড হবে এখানে। আগেরটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ভাঙছিলাম, এটাতে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি হবে। তো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যে তৈরি হবে, ডিহাইড্রোহ্যালোজিনেশন মেথড। আমি সব রিয়াকশনের নাম নিয়ে এখন বলতে চাইছি না, আমি যথাসময়ে তোকে বলবো। মেকানিজম, রিয়াকশন সবই বলা হবে, 11-এও বেশ কিছু আছে, 12-এ তো আছেই। কিরকম দেখা দেখ যে এইখানে এই কম্পাউন্ডটার মধ্যে দুটো অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটম, এই একটা কার্বন এই একটা কার্বন পরপর, এর সাথে আছে হাইড্রোজেন, এর সাথে আছে বিআর। এই হাইড্রোজেন আর বিআরকে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে কি তৈরি করলাম না, এইচ বিআর। তার পরিবর্তে এরা এইচ আর বিআর বেরিয়ে গেছে, দেখ এইচ আর বিআর আলাদা করে বেরিয়ে চলে গেছে। তার পরিবর্তে এখানে কি চলে এসছে না, এগুলো ছিল সিগমা বন্ড, তার পরিবর্তে একটা পাই বন্ড চলে এসছে। তো অ্যাকচুয়ালি এটা তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে আমি তোকে একটা কথা বলেছিলাম যে পাই বন্ড গুলো হয় উইক, পাই বন্ড গুলো হয় উইক বা দুর্বল।
তারা সিগমা বন্ডে যেতে চায়। তাহলে এই রিয়াকশনটা কি হচ্ছে, সিগমাটা পাই বন্ডের দিকে যাচ্ছে, সিগমা বন্ড পাই বন্ডের দিকে যাচ্ছে। তো সিগমা বন্ড যদি পাই বন্ডের দিকে যায় তাহলে তো সেটা একটা স্ট্রং বন্ড উইক বন্ডের দিকে চলে গেল। তো থার্মোডাইনামিক্যালি এই প্রসেসটা কিন্তু স্পন্টেনিয়াস নয়, একটা এলিমিনেশন রিয়াকশন কিন্তু স্পন্টেনিয়াস নয়। আমি থার্মোডাইনামিক্স পড়িয়েছিলাম, বোর্ডসের ক্লাসে পড়িয়েছিলাম, এখন নিটের ক্লাসে থার্মোডাইনামিক্স পড়া চলছে। তো থার্মোডাইনামিক্সে আমি কি বলেছিলাম তুই মনে করে দেখবি, যে থার্মোডাইনামিক্স আমি বলেছিলাম যে একটা রিয়াকশন কিন্তু স্পন্টেনিয়াসলি হতে পারে বা নন স্পন্টেনিয়াসলিও হতে পারে। স্পন্টেনিয়াসলি মানে বাইরে থেকে উইদাউট অ্যাপ্লিকেশন অফ এনার্জি, শুরুতে হয়তো লাগতে পারে কিন্তু থ্রু আউট দ্য প্রসেস তার জন্য কিন্তু এনার্জি লাগবে না, ওটা আপনা আপনিই হবে। কিন্তু নন স্পন্টেনিয়াস রিয়াকশন মানে কন্টিনিউয়াস, ইউ হ্যাভ টু সাপ্লাই দ্য এনার্জি, তোমাকে কিন্তু কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই করতে হবে। এটা ওরকম টাইপেরই একটা রিয়াকশন যে তোমাকে এনার্জি অ্যাপ্লাই করে কিন্তু এলিমিনেশন রিয়াকশন করতে হবে, কারণ এই রিয়াকশন কিন্তু স্পন্টেনিয়াস না, স্বাভাবিক নয়। একটা আনস্টেবল বন্ড তৈরি করবে স্টেবল বন্ড ইউজ করে, তো এটা ঠিক না। তবুও এটা হতে পারে যদি আমি এনার্জি দিই, কারণ এই পৃথিবীতে, এই ইউনিভার্সে যে কোনো প্রসেসই করা সম্ভব যদি তুমি চাও, যদি তুমি এনার্জি দাও। তাহলে পাহাড়ের উপর থেকে ঝর্ণার জল পড়ে, সেই নিচের জলকেও তুমি পাহাড়ের মাথায় তুলে দিতে পারো যদি তুমি পাম্প ইউজ করো। তো ন্যাচারালি এনার্জি দিয়ে সব কিছুই করা যেতে পারে, এনার্জি দিয়ে এই প্রসেসগুলোকে ডেভেলপ করা যেতে পারে। তো এটাই বললাম। তো এলিমিনেশন রিয়াকশন একে বলে, তার মেকানিজম নিয়ে স্টাডি করব। কনডেনসেশন রিয়াকশন, যে রিয়াকশনটা কিন্তু আমাদের 12-এ ডিটেলে আছে, অ্যালডল কনডেনসেশন নিশ্চয়ই পড়বি। কিন্তু এখানে একটা রিয়াকশন এক্সাম্পল দেওয়া ভালো, যে দুটো মলিকিউল জুড়ছে এবং সাইড প্রোডাক্ট হিসাবে ওয়াটার বেরোতে পারে বা অ্যামোনিয়া বেরোতে পারে বা HCl বেরোতে পারে, এরকম ধরনের ওয়াটার, অ্যামোনিয়া, HCl এই ধরনের কিছু জিনিসপত্র কিন্তু সাইড বাই সাইড এটা বেরোতে পারে। তো এস্টারিফিকেশন রিয়াকশন নর্মালি দেখা যায় যে অ্যাসিড এবং অ্যালকোহল সেই তারা রিয়াকশন করে এস্টার এবং ওয়াটার ফর্ম করে। তো এই সমস্ত রিয়াকশনগুলো খুব নর্মাল রিয়াকশন, এগুলো 12-এ ডিটেলে পড়া হবে। কিন্তু কনডেনসেশন মানে দুটো মলিকুল একসাথে জুড়ে গেল, জুড়ে গিয়ে একটা মলিকুল তৈরি করলো, সাইড বাই সাইড যেটা বেরোবে ওটা ছোট স্মল মলিকুল বেরোতে পারে, যেরকম ওয়াটার, অ্যামোনিয়া, HCl এই সমস্ত মলিকুলগুলো বেরোতে পারে। তো এটা একটা আর একটা প্রসেসের কথা বললাম, আর একটা রিয়াকশনের কথা বললাম, এস্টারিফিকেশন রিয়াকশন, যেটা কনডেনসেশন রিয়াকশনের মধ্যে পড়ছে। আর একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, যেখানে কিনা মলিকিউলগুলোর রিঅর্গানাইজেশন অফ কনস্টিটিউয়েন্টস অ্যাটমস, রিঅর্গানাইজেশন মানে আবার করে সাজিয়ে দেয়া, যেরকম সাজানো ছিল একটা অন্যরকম করে সাজিয়ে দেয়া, রিঅর্গানাইজেশন অফ দ্য অ্যাটমস অ্যান্ড গ্রুপস। যেরকম ধর আমি তোকে একটা এক্সাম্পল দিতে পারি, ধর এখানে এরকম মিথাইল গ্রুপ ছিল, এরকম একটা দুটো এরকম ছিল, কিন্তু এখানে একটা রয়েছে, পাশের কার্বন থেকে এখান থেকে আর একটা মিথাইল গ্রুপ এই জায়গাটায় চলে গেছে, এই যে মিথাইল গ্রুপ এখানে চলে এসেছে। তো রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন সেটা হতে পারে পাশের কার্বনে বা অন্য জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় কোথাও একটা গ্রুপ চলে যেতে পারে, কিন্তু নতুন কেউ আসবে না, নতুন কেউ ঢুকবে না, বা ওখান থেকেও কেউ পুরোপুরি বেরিয়ে চলে যাবে না। জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি? রিঅ্যারেঞ্জমেন্ট মানে কোনো কিছু অ্যাড করাও নয়, রিমুভ করাও নয়। তোমার পড়ার ঘরের মধ্যে যে বই ফইগুলো রয়েছে সেগুলোকে তুমি রিঅ্যারেঞ্জ করতে চাও, সেগুলোকে তুমি সাজিয়ে গুছিয়ে রাখতে চাও, তার মানে কি ওই বইগুলোকেই তুমি এমনভাবে ছিল যে অগোছালো টাইপের ছিল, তাকে রিঅ্যারেঞ্জ করলে, বা এদিকে জিনিসপত্র ওদিকে নিয়ে গেলে, ওদিকে জিনিসপত্র ওদিকে। আমরা মাঝে মধ্যেই করি না, ঘরদোর পরিষ্কার করি, গুছোই, বা কোনো অকেশনে এলে ঘরদোর পরিষ্কার করা হয়, হয়তো খাটটা এদিকে ছিল ঘুরিয়ে ওদিকে দিলাম, একটা নতুন একটা লুকস মনে হলো, টেবিলটা এই জায়গাটা ছিল এখান থেকে ওই জায়গাটা পাঠিয়ে দিলাম, ঘরের মধ্যে স্পেস বাড়ানোর চেষ্টা করলাম, ইত্যাদি করলাম। তো
এগুলো করা যেতে পারে। তো এই হচ্ছে 5টা টাইপের রিয়াকশন: সাবস্টিটিউশন, অ্যাডিশন, এলিমিনেশন, কনডেনসেশন, রিঅ্যারেঞ্জমেন্ট। এই 5টা রিয়াকশনের মধ্যে প্রথম যে 3টে রিয়াকশন আমি তোকে বলেছি, সেই 3টে রিয়াকশনে কিন্তু মেনলি আমরা তাদের মেকানিজম আমরা পড়বো, বাকি দুটো 12-এ পড়া হবে। তো তার মধ্যে প্রথম যে রিয়াকশনটা, সেটা পড়ার জন্য আমাদের মেকানিজম পড়ার জন্য কিছু কনভেনশন দরকার। কনভেনশন মানে কি, কিভাবে মেকানিজম লিখতে হয়, তার জন্য কিছু কন্ডিশন জরুরি, যে এইভাবে এইভাবে মেকানিজমটা লিখতে হবে। তো সেই কন্ডিশনগুলো এবং কনভেনশনগুলো সেগুলো আমি তোকে বলছি, কারণ নিজের খুশি মতো তুমি লিখতে পারো না। এখানে কিন্তু কেমিস্ট্রিতে কিছু নিয়ম কানুন দিয়ে এগুলো গাইডেড হয়। তো কনভেনশনস ফর রাইটিং রিয়াকশন মেকানিজম, রিয়াকশন মেকানিজম লেখার কনভেনশন। চল দেখি কি কনভেনশন আছে। Reaction mechanism describes the actual sequence of bond breaking and bond forming during the reaction. যখন রিয়াকশন হচ্ছে তখন তো কিছু বন্ড ভাঙছে, আবার নতুন বন্ড তৈরি হচ্ছে, না হলে কি রিয়াকশন? রিয়াকশন তো মানে আলটিমেটলি কিছু বন্ড ভাঙবে, নতুন কিছু বন্ড তৈরি হবে, দ্যাট ইজ কল্ড কেমিক্যাল রিয়াকশন। তো বন্ড ভাঙবে, বন্ড তৈরি হবে, এটার অ্যাকচুয়াল সিকোয়েন্স মানে কোন বন্ডটা ভেঙেছে, তারপরে কোনটা তৈরি হয়েছে, তারপরে কোনটা ভেঙেছে, তারপরে কোনটা তৈরি হয়েছে, এই যে সিকোয়েন্স পরপর পরপর সিকোয়েন্স, সিকোয়েন্স মানে কোনটার পরে কোনটা, দ্যাট শুড বি মেনটেন্ড। সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তুমি হঠাৎ করে একটা বন্ড এসে গেল কোথা থেকে, আবার পরে বন্ড ভাঙলো, এরকম নয়। এটা হচ্ছে অ্যাকচুয়াল সিকোয়েন্স অনুযায়ী তোমার এটা মনে পড়লো, তুমি ওটা সিকোয়েন্স অনুযায়ী একটা পরীক্ষা দিচ্ছিস। তোর ওখানে 10টা-15টা কোশ্চেন আছে, তুই আর 1 নম্বর কোশ্চেনটা লিখলি, আবার হঠাৎ করে 9 নম্বর কোশ্চেনটা খানিকটা লিখলি, তার 3 নম্বর কোশ্চেনটা লিখলি, আবার 14 নম্বর কোশ্চেনটা লিখলি, আবার 1 নম্বর কোশ্চেনটা লিখলি। দিস ইজ নট দ্য সিকোয়েন্সিয়াল মেনটেন, এরকম ভাবে নয়। অর্গানিক রিয়াকশন বা রিয়াকশনের মেকানিজম যখন তুমি বলতে যাবে, তখন কিন্তু ইউ হ্যাভ টু মেনটেন দ্য সিকোয়েন্স, মানে যেরকম ভাবে রিয়াকশনটা হচ্ছে সেভাবেই তোমাকে মেনটেন করতে হবে, সিকোয়েন্সটা সবসময় মেনটেন করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। নেক্সট, ক্যান নট বি ডিটারমাইন্ড বাই এক্সপেরিমেন্টস অ্যান্ড প্রেডিক্টেড বাই থিওরি। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে মেকানিজম আমরা বলি না, এই মেকানিজমটা কিন্তু সবসময় মনে রাখবি যে এটা কোনো এক্সপেরিমেন্ট করে তার তুমি দেখতে পাবে না যে ইলেকট্রনটা এখান থেকে এখানে গেছে, আয়নটা এখানে গেছে, অ্যাটমটা এখানে গিয়ে এখানে লেগেছে। এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ করা যাবে না। এটা হচ্ছে যুক্তি দিয়ে, থিওরি দিয়ে প্রুভ করা। আজকে ধর আমি আমার বাড়িতে রয়েছি, আমি একটু বাদে আমাকে দেখা গেল যে আমি 14 নম্বরে বেহালা 14 নম্বরে দাঁড়িয়ে আছি। তো কেউ ভাবতেই পারে যে আমি কোন কোন পসিবল পাথওয়ে চুজ করতে পারি। আমি এটা দিয়ে সোজা এটা দিয়ে যেতে পারি, বা ওইদিকে একটা নালা পুকুর দিয়ে রাস্তা আছে ওটা দিয়েও যেতে পারি, আর এদিক দিয়ে একটা সত্যেন্দ্র রোডের রাস্তা আছে ওটা দিয়েও যেতে পারি। তো আমি এইরকম পসিবল পাথওয়ে ভাবতে পারি। এবারে ভাবার পরে দেখতে হবে যে কোন পাথওয়েটা ফিজিবল, মানে কোনটা। আমি 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 ধর এখান থেকে ডায়মন্ড হারবারে যাব, কথার কথা। তো একজন অনেক পাথওয়েই বলতে পারে, আমি এখান থেকে ডায়মন্ড হারবারে যাব, তো বেহালা 14 নম্বরে গেলাম, ওখান থেকে বাস ধরলাম, ডায়মন্ড হারবার চলে গেলাম, বাস ধরলাম বা কিছু একটা ট্রান্সপোর্ট ধরলাম, ডায়মন্ড হারবার চলে গেলাম। কেউ বলতে পারে যে আমি এখান থেকে এসপ্ল্যানেডে গেলাম, গিয়ে তারপরে আমি ওখান থেকে বাস ধরে আমি ডায়মন্ড হারবার গেলাম। ব্যাপারটা বোকা বোকা হয়ে গেল। আমি বেহালায় দাঁড়িয়ে রয়েছি, আমি আবার কেন এসপ্ল্যানেডে? কিন্তু পসিবল হতে পারে যে কেউ হয়তো ক্যাবলাকান্ত সেরকম একটা জিনিস, সে হয়তো ওদিকে চলে গেল, আগে চলে গিয়ে আবার এদিকে এলো, বললো বসে বসে আসবো, বাসে বসে বসে, স্ট্যান্ড থেকে বাসে বসে বসে আসবো, হতে পারে পসিবল পাথওয়ে। তো আমাদের রিয়াকশনে কোনো কেউ দেখার কোনো ব্যাপার নেই, কোনো এক্সপেরিমেন্ট করে দেখতে পাওয়া যাবে না যে এইভাবে এইভাবে রিয়াকশনটা যাচ্ছে। কিন্তু আমার ইনিশিয়াল যে রিয়াক্ট্যান্ট এটা এবং প্রোডাক্ট যদি এটা হয়, তাহলে এর পসিবল পাথওয়ে এটা হতে পারে।
এইভাবেই রিয়াকশন মেকানিজমটাকে ঠিক করা হয়। রিয়াকশন মেকানিজম যখন আমি লিখবো তখন তুই এর কথা বলতে পারবি না আপনি কি দেখেছেন এইভাবে হচ্ছে রিয়াকশনটা, আপনি কি দেখেছেন? না, সরি, আমি দেখিনি। কিন্তু আমি কিছু থিওরির মাধ্যমে তোকে বোঝাবার চেষ্টা করব যে আমি না দেখলেও এটা এই পাথওয়েটাই লাইকলি টু বি চুজড। লাইকলি টু বি চুজ কথাটার মানে আছে যে অনেক পাথওয়ের মধ্যে তুমি এই পাথওয়েটা চুজ করতে পারো, মানে যেটা কিনা মোর ফেভারেবল। তুই একটা কাজ করার সময় অনেক রকম পসিবল ওয়েতে তুই ওই কাজটা করতে পারিস। তুই ধর পরীক্ষায় অ্যান্সার লিখবি, তো অনেক রকম ভাবে তুই পরীক্ষায় অ্যান্সার লিখতে পারিস। তুই ভালো করে পড়াশোনা করে প্রিপেয়ার হয়ে যেতে পারিস, এটা একটা পসিবল ওয়ে হতে পারে। আবার তুই হতে পারে যে পরীক্ষা হলে গিয়ে তুই কারোর দেখে পুরো টুকে মেরে দিতে পারিস, পিছন দিকে থেকে লিখে দিতে পারিস, ভালো স্টুডেন্টের পাশে বসলি বা সেই নিয়ে তুই চিন্তা ভাবনা করলি। আর 3 নম্বর প্রসেস তো তুই জানিস, সবাই জানে যে সেরকম করে তুই লিখে দিয়ে চলে আসতে পারিস, জিনিসপত্র মালপত্র নিয়ে গিয়ে তুই লিখে দিয়ে চলে আসতে পারিস। তো তুই এখন কোন প্রসেসটা করবি সেটা কিন্তু একটা রিয়াক্ট্যান্ট মলিকুলের উপর ডিপেন্ড করে, একজনের উপরে ডিপেন্ড করে, একটা স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে। সেই স্টুডেন্টটাকে যদি ভালো করে স্টাডি করা যায় তখন তাহলে বোঝা যায় যে এ কোন প্রসেসে পরীক্ষাটা দিতে পারে। তো আমি হয়তো তাকে টুকছে এরকম ধরা পড়লো না সে, কিন্তু আমি যদি তাকে বরাবর স্টাডি করে আসি তাহলে আমি বুঝে যাব যে ওই নাম্বারটা কিন্তু টুকেই পেয়েছে, যদিও আমি কিন্তু তাকে প্রমাণ করতে পারবো না, এক্সপেরিমেন্টাল প্রুফের কোনো ব্যাপার নেই, কিন্তু আমি খাতা দেখলে বুঝে যাব। বা এখানে অনেক এইচএস এর খাতা আসে, সেই খাতা যখন দেখা হয় অনেক সময়তেই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক এক্সামিনার আমাকে বলেন যে স্যার এরকম তো সমস্ত খাতাই দেখা যাচ্ছে, একটা ঘরে 50 জন পরীক্ষা দিচ্ছে, সব খাতা এক, যে যেখানে কেটেছে সেখানে কেটেছে, যে যেখানে লিখেছে, সব খাতাই এক। কিন্তু আমাদের কাছে কি, আমাদের কাছে যেহেতু খাতা সম্পর্কে কোনো রিপোর্ট আসেনি যে এরা টুকে লিখেছে বা কোনো কিছু করে লিখেছে, ন্যাচারালি আমরা কিন্তু নাম্বার দিতে বাধ্য, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু তবুও আমরা একটা বুঝতে পারি যে এই স্টুডেন্টরা এরকম করে দেখাদেখি করে লিখেছে। তো এটা কিন্তু কখনোই রিয়াকশন মেকানিজম এক্সপেরিমেন্টাল কোনো প্রুফ নেই, একেবারে প্রুফ নেই বলবো না, কিন্তু পরবর্তীকালে দেখবি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রুফ করা যাবে, এরকম নয় যে একেবারে পুরো গেস করা কথাবার্তা, এরকম নয়, কিন্তু থিওরিটিক্যালি এটা প্রেডিক্টেড, এটা সত্যি হতে বাধ্য। আর কি না, এখানে সবসময় ইলেকট্রন পেয়ার তার মুভমেন্ট দেখাতে হবে, কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন যাচ্ছে, নেগেটিভ চার্জ যাচ্ছে, সেটা কিন্তু দেখাতে হবে। কিভাবে দেখাতে হবে না, একটা কার্লি অ্যারো, বাঁকানো অ্যারো, এরকম ধরনের একটা অ্যারো দিয়ে এরকম করে অ্যারো দিতে হবে। কার্লি অ্যারো মুভমেন্ট অফ দা ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন পেয়ারের মুভমেন্ট দেখানোর জন্য একটা কার্লি অ্যারো দিতে হবে, এদিক থেকে এদিকে রিয়াকশনে ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে দেখানোর জন্য। কার্লি অ্যারো ছাড়া অন্য কোনো অ্যারো দেয়া যাবে না। তুই হয়তো বললি যে স্যার আমি যদি এরকম টাইপের একটা অ্যারো দিই এটা আমার ভালো লাগে, কেউ হয়তো বললো যে আমি এরকম টাইপের অ্যারো দেবো, কেউ বললো আমি এরকম টাইপের অ্যারো দিতে ভালোবাসি। চলবে না, এইসব করলে চলবে না, এরকম ভাবে অ্যারো দেওয়া যাবে না। অ্যারো যেটা ওরা বলেছে সেটাই দিতে হবে। কেমিস্ট্রিটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, তুমি তোমার নিজের খুশি মতো করতে পারো না। হ্যাঁ আমার স্যার এটা ভালো লাগে, আমি স্যার এরকম না, তুমি তাহলে নিজের মতো থাকো, তোমার সাথে কেউ কথা বলবে না। তো অ্যাকচুয়ালি এটা কিছু নিয়ম নীতির ওপরে নির্ধারিত এবং সেই নিয়মটাই কিন্তু পালন করতে হবে। কার্ডলি অ্যারো ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে আমি তোকে দেখাচ্ছি। দেখ, যেদিক থেকে ইলেকট্রন যাবে সেদিক থেকে শুরু করে যার দিকে ইলেকট্রনটা যাবে অ্যারোটা তার দিকে মাথা করে থাকবে। যেরকম আমি তোকে একটা এক্সাম্পল দেখাই তাহলে তুই বুঝতে পারবি। ধর HCl, এইচ এর দিক থেকে এই বন্ডে ইলেকট্রন কে নিয়ে নিচ্ছে না ক্লোরিন নিয়ে নিচ্ছে, তাহলে তোকে অ্যারোটা এইভাবে দেখাতে হবে। অ্যারোটার মাথাটা কিন্তু হেডটা কিন্তু দুটো এরকম অ্যারোটা পুরোটাই করতে হবে,
এরকম করলে অন্য মানে বোঝাবে। একটা হাফ দিলি, না আমার হাফ দিতে ইচ্ছা করছে না, আমি এইটুকু দেবো, বেশ করবো না, রাগের কোনো ব্যাপার নেই, বেশ করবো এসব বলা যাবে না। একটাই কথা বলতে হবে যে তোমরা যা বলবে আমি সেটাই শুনবো, সেই নিয়ম অনুযায়ী যাবে। তো ক্লোরিনের দিকে ইলেকট্রন ডেন্সিটি এভাবে সরে যাবে, সেটা কিন্তু এইভাবেই দেখাতে হবে। হলো, যদি দেখা যায় যে যদি হোমোলাইটিক ক্লিভেজ মানে একটা করে ইলেকট্রন এদিক ওদিক গেছে, হোমোলাইটিক ক্লিভেজ। তো হোমোলাইটিক ক্লিভেজ হলে তখন কি করতে হবে না, হাফ হেডেড অ্যারো দিতে হবে। হাফ হেডেড অ্যারো মানে এরকম যে এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে একটা দুটো ইলেকট্রন আছে, এ ওর নিজের ইলেকট্রনটা নিয়ে নিল, এ ওর নিজের ইলেকট্রনটা নিল, যে নিজের ইলেকট্রনটা নিল তার দিকে অ্যারো দিতে হবে, কিন্তু সে তো একটা ইলেকট্রন নিয়েছে। দুটো ইলেকট্রন যদি কেউ নিয়ে নেয় তখন সে অ্যারোর হেডটা কমপ্লিট করতে হবে। এই রকম অ্যারো আর এই রকম অ্যারোর মধ্যে ডিফারেন্স আছে। এই অ্যারো আর ডান দিকের অ্যারো আর বাঁ দিকের অ্যারো, একটা ইলেকট্রন গেলে ওই রকম অ্যারো দিতে হবে। সে তুমি এরকম নিচের দিকেও অ্যারোর মাথাটা দিতে পারো বা এরকম দিতে পারো, একই ব্যাপার, এই দুটো একই ব্যাপার। কিন্তু এই যে কমপ্লিট অ্যারো যেটা পুরোটা কার্লি অ্যারো, সেটা পুরোটাই দিতে হবে যদি কোনো ইলেকট্রন পেয়ার যদি এদিক থেকে ওদিকে সরে যায়। এগুলো হচ্ছে নর্মাল নিয়ম, এইভাবে লিখতে হয়। আমরা হয়তো অনেক সময় লিখি না, ভুল করি। মেকানিজম যদি লিখতে দেয় তাহলে সেখানে কিন্তু নাম্বার কেটে নেবে। তো আমরা এবারে সরাসরি মেকানিজম পড়তে চলে এলাম। তো মেকানিজম যখন পড়তে যাব তখন প্রথমেই আমরা সাবস্টিটিউশন রিয়াকশন আজকে পড়ছি। তো সাবস্টিটিউশন রিয়াকশনের আবার টাইপ আছে, 3 রকম টাইপ আছে। সেই 3 রকম টাইপের মধ্যে প্রথমে আমি পড়ছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। কথাটার মানে বুঝবি, ভালো করে চিন্তা ভাবনা করবি, অত সোজা নয় ব্যাপারগুলো, ভালো করে চিন্তা ভাবনা করবি, আমি তোকে পরিষ্কার বুঝিয়ে দেবো বিষয়টা কি বলতে চাই। এবং তাও যদি না বুঝতে পারিস তাহলে আমাকে অবশ্যই হাওয়ার করবি, আমাকে অবশ্যই বলবি, এরকম কোনো ব্যাপার নয়। তো কারণ দেখ, একটা জিনিস সবসময় তুই মনে রাখবি যে তুই যে এই পড়ছিস এটার মূল উদ্দেশ্যটা কি। তুই দেখ, তুই ভুল করতে পারিস, জিনিসটা না বুঝতে পারিস, কিন্তু তুই আমাকে যতক্ষণ পর্যন্ত না বলবি জিনিসটা যে তুই এটা বুঝতে পারছিস না, ততক্ষণ পর্যন্ত আমি কেন, কারোরই কিচ্ছু করার নেই। তুই দেখ, প্রসেসটা খুবই সিম্পল। ধর একটা এ বলে, তুই এখানে যত খুশি ভুল কর, একটা এ বলে একটা কোশ্চেন আছে, তার অ্যান্সার হচ্ছে কি না, তার অ্যান্সার হচ্ছে বি, এটা হচ্ছে তার অ্যান্সার। তো এই পাথওয়ে হচ্ছে তার অ্যান্সার, এ হচ্ছে কোশ্চেন, বি হচ্ছে তার অ্যান্সার। এবারে তুই আমার কাছে পড়তে গিয়ে তোকে অ্যান্সার জিজ্ঞাসা করলাম, তুই এখান থেকে সি বলে পাথওয়েটা চুজ করলি, করে বুঝলি যে না এটা এর অ্যান্সার নয়। তুই একটা ডি বলে পাথওয়ে চুজ করলি, না এটা এর অ্যান্সার নয়। চুজ করার পরে তুই বুঝতে পারছিস যে ডি এটার অ্যান্সার নয়। তুই আর একটা ই বলে পাথওয়ে চুজ করলি, না এটাও এর অ্যান্সার নয়। তুই এফ বলে একটা পাথওয়ে চুজ করলি, না এটাও এর অ্যান্সার নয়। তোকে আমি বললাম যে তোকে কিন্তু এই রুটটা ফলো করতে হবে, এইভাবেই তোকে অ্যান্সারের দিকে পৌঁছতে হবে। এতে সুবিধা কি হলো? সুবিধা এটাই হলো যে তুই পরীক্ষার সময়তে তুই কখনো এই সি ডি ই এফ এইভাবে এই রাস্তায় তুই কোনোদিনই যাবি না, কারণ অলরেডি তুই ওই রাস্তায় গিয়ে দেখেছিস যে ওগুলো রং রুট, ভুল রাস্তা। পরীক্ষার সময় তুই কখনোই ভুল রাস্তাতে তুই যাবি না। তুই পরীক্ষার সময় কি করবি না, যেটা শিখিয়ে দেওয়া রাস্তা সেই রাস্তাটাতেই তুই যাবি। কিন্তু এখানে তুই বারবার ভুল কর, এখানে তুই সি লেখ, ডি লেখ, ই লেখ, ই এফ লেখ, কিছু যায় আসে না। কিন্তু আমাকে বল যে কি লিখেছিস তুই, আমি বলবো ভুল হয়েছে,
আমি তোকে বলবো ভুল হয়েছে, তুই কিন্তু বি রুটটাই চুজ করবি। এই যে তুই বললি যে আমাকে বললি যে এইটা হতে পারে কি, এইটা হতে পারে কি, এটা এই যে অ্যান্সার ভুল যে অ্যান্সার বলছিস, এটারও একটা পজিটিভ ব্যাপার রয়েছে। ভুল অ্যান্সার বলার মধ্যে একটা পজিটিভ ব্যাপার রয়েছে। সেটা কি না, ওই ভুলটা তুই পরীক্ষা হলে করবি না। কিন্তু তুই যদি এই সি বলে লিখেই বসে থাকিস, তুই যদি আমার সাথে কমিউনিকেট না করিস, তাহলে এই সি ভুলটাই তুই পরীক্ষা হলে আবার লিখবি। এই সিটা ভুলটা আবার তোকে তো জানতে হবে যেটা ভুল। তুই যে কনসেপশনটা মাথায় নিয়ে বসে আছিস, তোকে তো বুঝতে হবে যে আমার এই কনসেপশনটা ভুল। তাহলে তুই মাথায় কি নিয়ে আছিস সেটা আমি বুঝবো কি করে? সেটা তো আমার সাথে শেয়ার করতে হবে যে স্যার আমি এটা নিয়ে এটা ভাবছি। আমি বলবো যে না, এই প্রশ্নের উত্তর এরকম হবে না, দেখ এরকম হবে। তাহলে তুই যেটা ভাবছিলিস সেটা ভুল, এবং সেটা তুই মাথা থেকে তোর চলে যাবে, এবং সেটা তুই পরীক্ষা হলে কখনো লিখবি না। আমরা সবসময় চাই যে তুই এখানে হাজারো ভুল লেখ, নাম্বার কম পা, 0 পা, 1 2 পা, কিন্তু সেই ভুলটা তুই যাতে পরীক্ষা হলে না করিস। তুই ভুলটা থেকে শেখ যে তোর খাতাটা দেয়া হলো, তুই 0 পা, 1 পা, 2 পা, তুই একবার ভালো করে দেখ যে আমি কি কি লিখেছি, তার জন্য আমি 0 পেয়েছি। তাহলে এতে পজিটিভ ব্যাপার এটাই যে এগুলো আর আমি লিখবো না কোনোদিন, এই জিনিসগুলো আমি লিখবো না। এরকম ভাবে ভুল লিখতে 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 এলিমিনেশন অফ এরার হবে, ভুলের এরারের এলিমিনেশন হবে। সেই জন্য একটা স্টুডেন্ট সে খুবই মেরিটের দিক থেকে পায়। অনেক সময় অনেকেই আমাকে এসে বলে যে ও কি সায়েন্স পড়তে পারবে, ও কি এগুলো পারবে, এগুলো নিতে পারবে, এত হেভি চাপ নিতে পারবে, নিটের পড়াশোনা করতে পারবে, এ সায়েন্স নিয়ে পড়বে নাকি ও কমার্স আর্টস দিয়ে দেবো, এরকম এরকম নাম্বার পেয়েছে। আমি সবসময় একটাই কথা বলি, স্টুডেন্টের সিনসিয়ারিটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। স্টুডেন্ট সিনসিয়ারলি যদি টিচারকে ফলো করে, প্রত্যেকটা টিচার তারা ভালোভাবে পড়ানোর চেষ্টা করে, স্টুডেন্টকে বোঝাবার চেষ্টা করে, তো স্টুডেন্টকে সবসময় কি করতে হবে না, পড়তে হবে এবং তার সাথে শেয়ার করতে হবে। টিচারের সাথে আমি কি প্রশ্নের অ্যান্সার, কি বলছে না বলছে, এগুলো শেয়ার করতে হবে। করতে 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 কিন্তু একটা জায়গায় পৌঁছে যাওয়া যায়। এর জন্য তার ব্যাকগ্রাউন্ডে কি পড়াশোনা করে এসছে এটা খুব একটা বড় ব্যাপার ম্যাটার করে না। অনেকে বলে যে বেস লেভেল হ্যানা তানো, সব কিছুই একটা লেভেলে আসার পরে শিখতে হয়। কি বেস লেভেল, কম্পাউন্ডের ফর্মুলা টর্মুলা না জানলেও এখানে কিন্তু সবই শিখিয়ে দেওয়া হবে, এরকম কিছু ব্যাপার নয়। তো সেই জন্যে একেবারে শুরু থেকেই শেখানো যায়, ওরকম কোনো ব্যাপার না। তো নিজের হার্ড লেবার, নিজে যদি পরিশ্রম করার ইচ্ছা থাকে, নিজে যদি দিনরাত, আমি বলেছি প্রত্যেকটা সেকেন্ডই কাজে লাগানোর চেষ্টা করতে হবে। নিজে ভাবতে হবে, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় ভাবতে হবে যে আজকে আমি কি করেছি, আজকে আমি কি পড়াশোনা করেছি। সেলফ রিয়েলাইজেশনটা খুব বড় ব্যাপার। যখন তুই ভাববি তখন দেখবি যে তোর পড়াশোনাটা ভালো হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানেতে আমরা চলে এলাম, এবং এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে কে অ্যাটাক করছে, কে রিয়াকশন করছে না, নিউক্লিওফাইল অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে সে ওয়াই এর সাথে অ্যাটাক করলো এবং এক্সটা বেরিয়ে চলে গেল, ইলেকট্রন নিয়ে এক্সটা বেরিয়ে চলে গেল, তাহলে এক্স এর মাথায় মাইনাস হয়ে গেল, এক্স ইলেকট্রন নিয়েছে, এবং ওয়াই এন ইউ এরা জুড়ে গেল। আমি যদি একটা এক্সাক্ট এক্সাম্পল দিই তাহলে তুই বুঝতে পারবি ভালো। এই একটা কম্পাউন্ড আছে, কার্বন আছে, OH মাইনাস দেওয়া হয়েছে, তো সাবস্টিটিউশন রিয়াকশন Cl মাইনাস বেরিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে নিউক্লিওফাইল কাকে বলে? নিউক্লিওফাইল মানে হচ্ছে এনি ইলেকট্রন রিচ স্পিসিস। ইলেকট্রন রিচ মানে কি, যাতে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, ইলেকট্রন রিচ। তো ইলেকট্রন রিচ মানে এখানে কি, দেখ OH মাইনাস, ইলেকট্রন রিচ। তো এটা দিস ইজ নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এসে অ্যাটাক করেছে, কে বেরিয়ে চলে গেছে না, Cl মাইনাস। যে বেরিয়ে চলে যায় তাকে বলে কি, লিভিং গ্রুপ। তো লিভিং গ্রুপও কিন্তু ইলেকট্রন রিচ, তার মাথাতেও ইলেকট্রন রয়েছে। তো এর নাম হয়েছে কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, না একটা নিউক্লিওফাইল এসছে, তার পরিবর্তে আর একটা নিউক্লিওফাইল বা নেগেটিভলি চার্জ স্পিসিস বেরিয়ে চলে গেছে। তো ওয়ান নিউক্লিওফাইল কামস, অ্যানাদার নিউক্লিওফাইল গোজ। একজন এসছে আর একজন লিভ, যে এসছে তাকে বলা হচ্ছে নিউক্লিওফাইল। কিন্তু যে লিভিং গ্রুপ, যে লিভ করেছে, সেও একটা ইলেকট্রন রিচ স্পিসিস, সেই জন্য একে বলা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এর নাম হচ্ছে নিউক্লিওফিলিক
সাবস্টিটিউশন রিয়াকশন। এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কিভাবে হয়েছে সেটার আমরা মেকানিজম স্টাডি করব। তো আমি তোকে দুটো রিয়াকশন দেখাবো, খুব ইন্টারেস্টিং ব্যাপার, ভালো করে তুই শোন। আমি তোকে বলছি, আমি তোকে দুটো রিয়াকশন দেখাবো এবং এই দুটো রিয়াকশন কিভাবে হচ্ছে সেটা দিয়েই তোকে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বোঝাবো। খুবই দরকারি, খুবই ইম্পর্টেন্ট, ফিল করতে পারবি যে কিরকম জিনিসটা হচ্ছে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অনেক খাটাখাটুনি করে প্রেজেন্টেশন করতে হয়, তো তোদের যদি বুঝতে পারিস তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। তো এখানে দেখ, ব্রোমো ইথেন, প্রথমে আমরা একটা রিয়াকশন দেখাচ্ছি। ব্রোমো ইথেন, ব্রোমো ইথেন মানে কিরকম? এই কম্পাউন্ডটা CH3CH2Br, এই কম্পাউন্ডটা হচ্ছে ব্রোমো ইথেন। এতে আমরা কি দেব? সিম্পলি OH মাইনাস, মানে অ্যালকালি, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, OH মাইনাস। কিন্তু এটা জলে ডিজলভ করতে হবে, কোথাও তো ডিজলভ করতে, সোডিয়াম হাইড্রোক্সাইড কোথাও তো ডিজলভ করতে হবে জলে, তো এটা অ্যাকোয়াস, জলে ডিজলভ করেছে। এটা নিয়ে যেই মাত্র আমরা দেব এর মধ্যে কি হবে? কি হবে? সিম্পল ব্যাপার, Cl বা Br যে হ্যালোজেন থাকবে তার জায়গায় কিন্তু একটা OH এসে ঢুকে যাবে, আর Br বা Cl যা থাকবে বেরিয়ে যাবে লিভিং গ্রুপ। তো এটা একটা রিয়াকশন, হাইড্রোক্সাইড আয়ন উইথ ব্রোমো ইথেন হলো। রিয়াকশনের মধ্যে কোনো জটিলতা নেই, কিচ্ছু নেই, যে একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এখানে হয়েছে, পরিষ্কার তুই দেখতে পাচ্ছিস। এবার আমি তোকে দেখাচ্ছি আরো একটা রিয়াকশন, যারও মেকানিজম আমরা স্টাডি করব। কোনটা? না, এরকম ধরনের একটা কম্পাউন্ড CH3CBr, এখানের সাথে এই রিয়াক্ট্যান্টের ডিফারেন্স আছে, এখানে এরকম ধরনের, এখানে এরকম ধরনের, একটা বড় সড়ো CH3, তার সাথে ওই একই জিনিস দিলাম, অ্যাকোয়াস দিলাম, কি হবে? বুঝতেই পারছিস কি হবে? লিখে দে। বিআর যেটা ছিল, এই যে বিআর, এখানেও কি হয়েছে? বিআর তার জায়গায় OH এসছে, এখানেও দেখ বিআর তার জায়গায় OH এসছে। তো এখানেও এরকম ধরনের একটা কম্পাউন্ড তৈরি হয়েছে। এই যে দুটো রিয়াকশন তুই উপরে নিচে দেখতে পাচ্ছিস, তোর কাছে রিয়াকশনের মধ্যে কিছু পার্থক্য তুই খুব একটা লক্ষ্য করতে পারবি না, কারণ এখানে দেখা যাচ্ছে যে উপরেও যেরকম একটা ব্রোমিনের জায়গায় OH এসছে, নিচে হয়তো কম্পাউন্ডটা আলাদা রয়েছে কিন্তু সেটা ব্রোমিনের জায়গায় OH এসছে। তাহলে আলাদা কি? আপনি দুবার লিখলেন কেন? উপরে একবার লিখলেন, একই তো জিনিস, যত কম্পাউন্ড হবে সব একবার করে লিখবেন না, এরকম বলতে নেই। এক জিনিস নয়, একই জিনিস নয়। আমি তোকে দেখাচ্ছি যে আলাদা কোন জায়গাটায়, তুই যখন মেকানিজম, মজাটা এই জায়গাটাতেই, মজা এই জায়গাতেই পেতে হবে যে একই বিআর চলে যাচ্ছে, OH আসছে, কিন্তু কিভাবে গেছে, কিভাবে গেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুই দেখ, দেখলেই বুঝতে পারবি যে হোয়াট ইজ কল্ড অ্যাজ মেকানিজম। মেকানিজম ব্যাপারটা কি, এখান থেকে তুই পরিষ্কার বুঝতে পেরে যাবি। দেখ মজাটা কোন জায়গাটায়, দেখ। এবারে আমি লিখেছি যে SN2 রিয়াকশন, একটু বাদে বলছি SN2 আবার কোথা থেকে এসে গেল, টু কথাটার মানে কি। প্রথমে আমি তোকে মেকানিজমটা দেখাই। তোকে কাছে এই কম্পাউন্ডটা ছিল প্রথমে ব্রোমো ইথেন, CH3CH2Br। তো এই কম্পাউন্ডটায় আমি তোকে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট পড়িয়েছিলাম, তাতে কি বলেছিলাম না, ব্রোমিন এ ইলেকট্রোনেগেটিভ, -I এফেক্ট। এ কি করবে না, ইলেকট্রন ধরে টানবে নিজের দিকে, তো টানছে। যদি নিজের দিকে টানে ইলেকট্রন, তাহলে তার মাথায় কি হয়ে যাবে না, নেগেটিভ, আর এটার মাথায় কি হয়ে যাবে, পজিটিভ। তো এটার মাথায় কি আছে, OH এর মাথায় কি আছে, এটা ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ। তাহলে OH এর মাথায় নেগেটিভ চার্জ রয়েছে। তো নেগেটিভ চার্জ যার মাথায় থাকবে, সে
কি চাইবে, কোথায় গিয়ে অ্যাটাকটা করতে চাইবে, কথাটা বোঝার চেষ্টা কর। যে নেগেটিভ চার্জ যার মাথায় রয়েছে সে কোন সেন্টারটাকে প্রেফার করবে, কোন জায়গায় গিয়ে অ্যাটাক করবে? নিশ্চয়ই সে কি করবে, সে পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, যেখানে পজিটিভ আছে সেখানে অ্যাটাক করবে। তো আজকে OH মাইনাসটা যেহেতু ইলেকট্রন রিচ, তাই তার টেন্ডেন্সি হবে কোথায় গিয়ে অ্যাটাক করা, না সে ওই কার্বনের যে জায়গাটা সেই জায়গায় গিয়ে অ্যাটাক করবে। OH মাইনাস যাবে সোজা গিয়ে কার্বনে অ্যাটাক করবে। প্রশ্ন, কেন কার্বনে অ্যাটাক করবে? আরে আমি যদি নেগেটিভ হই তাহলে আমি কোথায় অ্যাটাক করব? যেখানে পজিটিভ আছে সেখানেই না অ্যাটাক করব। আমি থোড়ি নেগেটিভের জায়গায় গিয়ে অ্যাটাক করতে যাব, যে নেগেটিভ আছে সেখানে নেগেটিভের জায়গায় কি করে অ্যাটাক করব? আমি তো পজিটিভ জায়গাতেই অ্যাটাক করব। অ্যাটাক হয়েছে। তো কার্বন কটা বন্ড আছে তুই গুনে দেখ। কার্বনের একটা, দুটো, তিনটে, চারটে বন্ড অলরেডি রয়েছে। দেখ, একটাতে H জুড়ে রয়েছে, আর একটাতে H জুড়ে রয়েছে, আর একটাতে Br রয়েছে, আর একটাতে CH3। তো চারটে বন্ড অলরেডি করে রয়েছে। কার্বনের ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। কার্বনের ভ্যালেন্সি 4। তো কার্বনে তার মানে কটা হাত? কার্বনের চারটে হাত। কার্বনের চারটে হাত। তো চারটে হাত দিয়ে চারজনকে ধরে রয়েছে, হাইড্রোজেন, হাইড্রোজেন, মিথাইল আর Br। আবার OH মাইনাস এসে বলছে আমাকেও ধরো, আমাকেও নাও তোমার সাথে। কার্বনকে বলছে প্লিজ আমি আসছি। তখন কার্বন কি বলবে? কার্বন বলবে যে আমার তো চারটেই হাত, তো চারটে হাত দিয়ে আমি পাঁচজনকে ধরবো কি করে? চারটে হাত দিয়ে কি আমার পক্ষে পাঁচজনকে ধরা সম্ভব? সম্ভব নয়। তাহলে কেউ একজন এসো, কাউকে একজন টাটা করতে হবে, কেউ একজন যাও, প্লিজ আমাকে বাঁচাও। তো কে চলে যাবে? কে চলে যাবে? না, লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ কিন্তু এখান থেকে চলে যাবে। কে লিভিং গ্রুপ? এই Br, ব্রোমিন। ব্রোমিন চলে গেল। এবারে দেখতে পাচ্ছি আমরা যে OH এসে কিন্তু ওর জায়গায় ঢুকে গেল, আর ব্রোমিন এই বেরিয়ে চলে গেল Br মাইনাস। সো সিম্পল ব্যাপার, একদম ইজি ব্যাপার, যে OH মাইনাস এসে অ্যাটাক করলো এবং Brটা বেরিয়ে চলে গেল লিভিং গ্রুপ, তাই Br এর জায়গায় OH চলে গেল। তুই বলবি আর এমন কি, নতুন কি? আমি তো এরকমই ভেবেছিলাম যে OH মাইনাস এসে অ্যাটাক করবে, Brই বেরিয়ে চলে যাবে। এটা আর নতুন কি বললেন? বুঝতে পারছি আপনি সেরকম কিছু জানেন না। না, এরকম বলতে নেই বাবা, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে এই যে রিয়াকশনটা হলো, এটা কিন্তু একটা স্টেপে হলো। এসে ধাক্কা, ও বেরিয়ে চলে যাও। দিস ইজ কল্ড সাইমালটেনিয়াস স্টেপ। দুজনের ওপরেই কিন্তু রিয়াকশন রেটটা ডিপেন্ড করছে, যে ধাক্কা মারবে আর যে যার থেকে বেরিয়ে যাবে, দুজনের ওপরেই রিয়াকশন রেটটা ডিপেন্ড করে। তো যখন দুজনের ওপরেই রিয়াকশন রেটটা ডিপেন্ড করছে, কতগুলো জিনিসের উপরে রিয়াকশন রেট ডিপেন্ড করছে, সে অনুযায়ী এখানে 2 বা 1 লেখা হয়। তো SN2 রিয়াকশন কথাটার মানে হচ্ছে, S মানে সাবস্টিটিউশন, N মানে নিউক্লিওফিলিক, 2 মানে স্পিসিস রিয়াক্টিং ইন দ্য স্লোয়েস্ট স্টেপ। এখানে তো একটাই স্টেপ আছে, ওই স্টেপে OH মাইনাসও অ্যাটাক করছে, আবার এটাও রয়েছে। এটা একটাই স্টেপ, তাই ওটাই হচ্ছে মেন স্টেপ, ওকেই আমরা স্লো স্টেপ বলবো। কিন্তু যখন অনেকগুলো স্টেপ থাকে, অনেকগুলো স্টেপে যদি কোনো রিয়াকশন হয়, তার মধ্যে যেটা স্লো সেটাই রিয়াকশনটা রেটটাকে কন্ট্রোল করে। তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে যদি অনেকগুলো স্টেপ হয়, মাঝখানে যদি একটা স্টেপ স্লো হয়, তাহলে তো অটোমেটিক্যালি পরের দিকে স্টেপগুলো স্লো হয়ে যাবে না? তুই কারোর দিকে টুকছিস, তো তুই খুব ফাস্ট টুকিস, তুই হেভি ফাস্ট টুকিস, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। যে লিখছে সে যদি স্লোলি লেখে, তাহলে অটোমেটিক্যালি তো তুই স্লো হয়ে গেলি। তাহলে স্লোই কিন্তু কন্ট্রোল করে রেটকে। একজন লোক ধর খুব খায়, খুব তাড়াতাড়ি খায়, সেকেন্ডে 10টা লুচি খেয়ে নেয়, দুমদাম 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 করে খায়। তো তাকে যদি আমি একটা দিই, 10 মিনিট বাদে যদি আরেকটা দিই, 15 মিনিট বাদে যদি আরেকটা দিই, তো অটোমেটিক্যালি তো তার খাওয়ার রেটটা স্লো হয়ে যাবে, কারণ আমি দেবো কম, সে খাবে কোত্থেকে? তো স্লো রিয়াকশন যদি একটা ফাস্ট রিয়াকশনের সাথে জুড়ে দেওয়া যায়,
তাহলে অটোমেটিক্যালি ফাস্ট রিয়াকশনটাও স্লো হয়ে যায়, কারণ যতক্ষণ না পর্যন্ত স্লো রিয়াকশনের জিনিসটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত পরের স্টেপটা যাবেই না। তো এখানে তো একটাই স্টেপ এবং দুজন ইনভলভ আছে, দ্যাট ইজ দিস রিয়াকশন ইজ SN2 রিয়াকশন। এবার তুই বলবি SN1 ও হতে পারে, ইয়েস হতে পারে, হতে পারে। কিভাবে? চল দেখি। এই রিয়াকশনটা তুই বুঝলি, এবারে আমি তোকে পরের রিয়াকশনটা আমি তোকে বোঝাচ্ছি। দেখ, এবারে আর একটা রিয়াকশন আমি দেখাচ্ছি যেটা নিচে ছিল। কি ছিল সেই রিয়াকশনটা? এরকম ধরনের একটা কম্পাউন্ড ছিল, CH3 Br, এই কম্পাউন্ডটা ছিল। তো এখানে আবার OH মাইনাস এসছে রিয়াকশন করার জন্য, Br ইলেকট্রন ধরে টানছে। এখানে কিন্তু OH মাইনাস এসে পিছন থেকে ধাক্কা মারছে না। কেন মারছে না আমি তোকে বলছি পরে। এখানে কি হচ্ছে, প্রথমেই Br বেরিয়ে চলে গেল, তো Br যদি ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায় তাহলে কার্বনের মাথায় কি থাকবে? প্লাস কার্বোক্যাটায়ন। তো Br প্রথমে বেরিয়ে চলে গেছে, কার্বনের মাথায় পজিটিভ হয়ে রয়েছে। এর পরের স্টেপে কি হয়েছে? Br এখানে, এর পরের স্টেপে OH মাইনাস এসেছে, OH মাইনাস এসে এইখানে ধাক্কা মেরেছে। ধাক্কা মেরে কি হয়েছে না, এটা তৈরি হয়েছে। তো আগের রিয়াকশনটা কি দেখলি আর এটাতে কি দেখলি তুই বল? আগের রিয়াকশনটাতে দেখলি যে OH মাইনাস এসে ধাক্কা মেরেছে, সাথে সাথে Brটা বেরিয়েছে। কিন্তু এটাতে কি দেখতে পাচ্ছিস? এটাতে OH মাইনাস এসে ধাক্কা মারেনি, আগেই Brটা বেরিয়ে চলে গেছে, পরে OH মাইনাস এসছে। মানে এটা দুটো স্টেপে রিয়াকশন হয়েছে। আগেরটা যেটা একটা স্টেপে হয়েছিল, এটা কিন্তু দুটো স্টেপে এই রিয়াকশনটা হয়েছে। তো এই রিয়াকশনটাতে যে দুটো স্টেপ রয়েছে, এই প্রথম স্টেপটা হচ্ছে কি স্লো, এই রিয়াকশনটা কি ফাস্ট। বাঁদিকের রিয়াকশনটা প্রথম স্টেপটা হচ্ছে স্লো আর তারপরটা হচ্ছে ফাস্ট। তো স্লো স্টেপে কতজন আছে, কে কে আছে? না, শুধুমাত্র রিয়াক্ট্যান্টই আছে, এক ধরনের মলিকিউলই রয়েছে। আগে কিন্তু দু রকমেরই মলিকিউল ছিল, অ্যালকালিও ছিল আবার রিয়াক্ট্যান্টও ছিল। এখানে শুধু এখন এক রকমেরই মলিকিউল রয়েছে। তো তাই রিয়াকশন রেটটা কিন্তু শুধুমাত্র এখানে কি না, সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক এবং স্লোয়েস্ট স্টেপ, এটাই হচ্ছে স্লো স্টেপ। এবং তাতে কত রকমের স্পিসিস রয়েছে, রিয়াক্টিং স্পিসিস শুধুমাত্র এই একটাই রয়েছে, OH মাইনাস নেই। আগেরটায় কিন্তু দুটো ছিল, আগেরটা দেখ, আগেরটা আমি তোকে দেখাচ্ছি, এই দেখ, এটাতে কিন্তু দুটো ছিল, এই OH মাইনাসও ছিল, এই একটা ছিল আর এই একটা ছিল, এখান থেকে 2 এসেছে কথাটা। তো একটা রিয়াকশন একটা স্টেপেও হতে পারে বা দুটো স্টেপে বা মাল্টিপল স্টেপেও হতে পারে। আমি তোকে দেখাচ্ছি যে কেন প্রথমটাতে এরকম একটা স্টেপ দেখিয়েছি আর সেকেন্ডটা দুটো স্টেপ দেখিয়েছি, সে গল্পটা আমি তোকে বলছি, তুই আমার কথাটা ভালো করে শোন। বেসিক্যালি আমি তোকে এক্সাম্পল দিচ্ছি, তুই দেখ যে আমি ধর প্রথমে এই মলিকিউলটা নিয়েছিলাম CH3CH2Br, এটাতে আমি OH মাইনাস দিয়েছিলাম। আমি কি বলেছি? OH মাইনাস এখানে ধাক্কা মেরেছে, Brটা বেরিয়ে চলে গেছে, এইভাবে রিয়াকশন হলে একে বলে কি SN2 রিয়াকশন। কারণ OH মাইনাস এই রিয়াকশনের জন্য রেসপন্সিবল, এটাও রেসপন্সিবল। কিন্তু ধর আমি এইভাবে লিখলাম,
প্রথমেই বিআরটা বেরিয়ে চলে গেছে। তুই বলতে পারিস যে এইভাবেও তো হতে পারে, প্রথমেই বিআরটা বেরিয়ে চলে গেছে, OH মাইনাস আসেনি এখনো, OH মাইনাসকে মুছে দিলাম, প্রথমেই বিআর চলে গেছে, তাহলে কি হবে? এখানে প্লাস, পরের স্টেপে OH মাইনাস এসে এখানে জুড়েছে, তাহলে কি হয়ে গেছে? এখানটা OH হয়েছে। এটা স্লো স্টেপ, স্লো স্টেপে কি আছে? শুধু এই কম্পাউন্ডটাই রয়েছে, তাহলে এই রিয়াকশনটার নাম হলো SN1। এবার তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর যে আমি কেন বারবার বলছি যে এটা হবে না, এইভাবেই হবে, রিয়াকশনটা উপরের ভাবেই হবে, নিচেরটা হবে না। কেন হবে না? প্রথম কথা হচ্ছে রিয়াকশন, এই রিয়াকশন হওয়ার জন্য দুটো ক্রাইটেরিয়া গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে OH মাইনাস যখন ধাক্কা মারতে যাচ্ছে, OH মাইনাস যখন ধাক্কা মারতে যাচ্ছে, দেখতে হবে যে কার্বনে ধাক্কা মারছে তার আশেপাশে কোনো ফাঁকা জায়গা আছে কিনা, মানে ধাক্কা মারার জন্য ফাঁকা জায়গা আছে কিনা, একে বলে স্টেরিক এফেক্ট। যদি ফাঁকা জায়গা না থাকে তাহলে বলতে হবে যে স্টেরিক এফেক্ট ওখানে রয়েছে, আর যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেটা স্টেরিক এফেক্ট নেই। তো এখানে দেখ যে একটা মিথাইল আছে আর দুটো ছোট ছোট হাইড্রোজেন আছে, তার মানে কার্বনের এই চারিদিকে অনেক ফ্রি জায়গা রয়েছে, তো ফ্রি জায়গা থাকলে কি করতে পারে? OH মাইনাস যথেষ্টভাবে গিয়ে ওকে অ্যাটাক করতে পারে। ফাঁকা জায়গা রয়েছে, একটা চোর ধরেছে, চোরটা একা বসে রয়েছে, কেউ মারছে না, তুই গিয়ে টুক করে মারতে পারিস, তাহলে স্টেরিক এফেক্ট না থাকলে পিছন দিক থেকে অ্যাটাক করে দেবে। 2 নম্বর কথা যে এটা হবে না কেন না, দেখ এখানে একটা ক্যাটায়ন ফর্ম করেছে, কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় প্লাস আছে, তো এখানে একটা মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ কি করছে? ঠেলছে, কিন্তু একটাই মাত্র মিথাইল গ্রুপ আছে, সে ঠেলে কি করছে? ওকে স্টেবল করার চেষ্টা করছে, কিন্তু এটা অবভিয়াসলি আনস্টেবল কেন না? কার্বনের মাথায় প্লাস আছে, কার্বনের মাথায় যদি প্লাস থাকে তাহলে সেই প্লাসটা কিন্তু খুব একটা বেশি কমাতে পারছে না। প্লাস চার্জ বা মাইনাস চার্জ আনস্টেবল। আমি কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার তোকে পড়িয়েছি, কার্বোক্যাটায়ন, কার্বঅ্যানায়ন, এগুলো স্টেবিলিটির অর্ডার পড়িয়েছি, ওগুলো এখন কাজে লাগবে। তো তুই এই রিয়াকশনটাই দেখতে পাচ্ছিস যে এই 2 নম্বর মেথডটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না, 1 নম্বর মেথডটাই অ্যাপ্লিকেবল হবে। এইভাবেই রিয়াকশনটা হবে এবং SN2 রিয়াকশনই ফলো করবে। আমি এবারে তোকে আরেকটা রিয়েজেন্ট যেটা ছিল সেটার কথা বলছি, এবারে আরেকটা দেখাচ্ছি। কিরকম না, ভালো করে দেখ, সেকেন্ড যে কম্পাউন্ডটা ছিল সেটা দেখাচ্ছি। আমি কি বলেছি না, CH3 CH3 এখানটা বিআর ছিল। আমি কি বলেছি? তুই ধর OH মাইনাস এসে ভাবলি যে আগেরটার মতো এরকম করে অ্যাটাক করবে, তাহলে কি হবে? এটা কি? SN2। কিন্তু ধর তুই ভাবলি যে বিআরটাই প্রথমে বেরিয়ে চলে যাবে, পরের স্টেপে OH মাইনাস এসে এখানে অ্যাটাক করবে, এটা তুই ভাবছিস। দুটো পসিবল ওয়ে আছে, এটার নাম হচ্ছে কি? SN1। তো আমি তোকে বলছি এই রিয়াকশনটা এই পাথওয়ে ফলো করবে না, উপরে যে পাথওয়েটা এটা ফলো করবে না। সে কোনটা ফলো করবে না? এইটা।
এবারে প্রশ্ন হচ্ছে কেন আগেরটাই তো প্রথমের পাথওয়েটা ফলো করলো, এটাতে কেন করবে না? না, এটাতে ব্যাপারটা হচ্ছে দেখ, আগে এখানে হাইড্রোজেন ছিল, এবারে এখানে একটা মিথাইল আছে, এই একটা মিথাইল আছে, এই একটা মিথাইল আছে, এখানে কিন্তু স্টেরিক এফেক্ট আছে, তাই OH মাইনাস কিন্তু এসে ভালো পিছন দিক থেকে অ্যাটাক করতে পারবে না, ফাঁকা জায়গা পাবে না, নো ফ্রি স্পেস। কিন্তু যখন তুই আগেরটা দেখেছিলিস তখন কিন্তু সেখানে ফ্রি স্পেস ছিল, এই দেখ এটাতে কিন্তু ফ্রি স্পেস ছিল, এখানে লিখে দিয়েছে ফ্রি, তাই পিছন দিক থেকে অ্যাটাক, এরকম হাইড্রোজেন ফাইড্রোজেন থাকলে OH মাইনাস পিছন থেকে অ্যাটাক করতে পারে, তখন SN2 হতে পারে। কিন্তু নিচেরটা দেখ যে OH মাইনাস এখানে কিন্তু পিছন দিক থেকে এসে অ্যাটাক করতে পারবে না, এই SN2 রিয়াকশন কিন্তু হবে না। বদলে কি হবে, বদলে এই নিচের যে স্টেপটা যদি সে ফলো করে তখন কি হবে না, দেখ এর মাথায় পজিটিভ আছে কিন্তু তিনখানা মিথাইল গ্রুপ আছে, দেখ ঠেলছে, তিনটে মিথাইল গ্রুপ আছে, ঠেলছে মানে কি এর ওপর পজিটিভ চার্জটা অনেকটা নিউট্রালাইজ করছে, মানে কি এটা কি স্টেবল, স্টেবল বলে ও কি করবে SN1 পাথওয়েটাই চুজ করবে এবং এইভাবেই দুটো স্টেপে কিন্তু বিআরটা বেরিয়ে যাবে এবং OHটা এসে ঢুকবে। তাই সব জায়গাতেই বিআর এর পরিবর্তে OH আসছে, কিন্তু একই রকম ভাবে আসছে না, কখনো OH এসে ধাক্কা মারছে তবে বিআর বেরোচ্ছে, আবার কখনো আগেই বিআর বেরিয়ে চলে যাচ্ছে, OH মাইনাসটা পরে এসে ওর সাথে জুড়ছে। যদি আগে ধাক্কা মারে এবং একসাথে সাথেই যদি লিভিং গ্রুপটা লিভ করে তাকে বলে SN2 রিয়াকশন, কিন্তু যদি প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে চলে যায় পরে যদি ইনকামিং নিউক্লিওফাইলটা আসে তাহলে তখন তাকে বলে SN1 রিয়াকশন। তো SN1 রিয়াকশন তখনই হবে যখন কিনা কার্বনের উপরে স্টেরিক এফেক্ট অনেক বেশি থাকবে, কার্বনের চারিধারে বড় বড় গ্রুপ থাকবে এবং সেই বড় বড় গ্রুপগুলো থাকলে ওই রিয়াকশন কিন্তু পিছন দিক থেকে অ্যাটাকটা হওয়াটা পসিবল হবে না। এই বিষয়টা বুঝেছিস কি বুঝিসনি আমাকে বল, না হলে চ্যাট বক্সে লিখে জানা যে কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। আমি তোকে এই জিনিসটা দেখাচ্ছি, এটা ছোট করে একটু দিচ্ছি, আমি পুরো এই জায়গাটায় লিখেছি, আবার একবার তুই ভালো করে দেখে নে যে উপরের যে কম্পাউন্ডটা, এই যে কম্পাউন্ডটা উপরের, এই কম্পাউন্ডটায় দুটো হাইড্রোজেন ছিল বলে পিছন থেকে OH মাইনাসটা এসে কিন্তু এখানে খুব সহজে অ্যাটাক করতে পেরেছে এবং SN2 রিয়াকশন পাথওয়ে ফলো করেছে, ধাক্কা মেরেছে তারপরে বেরিয়েছে। কিন্তু এখানে এখানে নিচেরটায় যেটা, সেটা ধাক্কা মেরে এরকম বের করতে পারবে না, কারণ OH মাইনাস ধাক্কা মারার জন্য সাফিসিয়েন্ট জায়গা পাবে না, এখানে প্রচুর মিথাইল আছে, দুটো কম্পাউন্ডের মধ্যে কিন্তু তফাৎ আছে, প্রচুর মিথাইল আছে, তো এই পাথওয়েটা চুজ করবে না, প্রথমে বিআর বেরিয়ে চলে যাওয়ার পরে ফাঁকা জায়গা পাবে, তারপরে OH মাইনাস এসে এর সাথে ধাক্কা মারবে। সেই জন্য প্রথম যে কম্পাউন্ডটা এটা যেটা দেওয়া রয়েছে, এই যে কম্পাউন্ডটা, এটাতে SN2 হবে, কিন্তু পরেরটা যেটা আছে এটাতে SN1 হবে। এবারে আমাকে দেখে বল যে এটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমি আবারও বলবো, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি অন্য জিনিস বলবো, কিন্তু এটা কোনো অসুবিধা আছে কিনা, না যদি মুখে বলিস তাহলে কমেন্ট বক্সে লেখ, সেখান থেকেও আমি দেখে নেব, অথবা বল। কেউ তো কিছু বলিসনি, তাহলে আমি ধরে নিচ্ছি যে বুঝতেই পেরেছিস, কিছু তো বল, আমি নাহলে বুঝবো কি করে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই হয়তো এটা বুঝতে অসুবিধা হয়, কিন্তু তোরা তো কিছু বলছিস না। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আরেকবার আমি বলে দিচ্ছি যে যে সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায় যে রিয়াকশন কম্পাউন্ডগুলোর চারিধারে কার্বন কম্পাউন্ড বা কার্বনের যে এনভায়রনমেন্ট সেগুলো কিনা কম আছে এবং কম্পাউন্ডগুলো প্রাইমারি বা সেকেন্ডারি এরকম রয়েছে, তখন কিন্তু সেখানে SN2 হয়, ব্যাক সাইড অ্যাটাক হয়। কিন্তু অনেক স্টেরিক্যালি হিন্ডার্ড বা অনেক বাল্কি কার্বন রয়েছে
এগুলোর ক্ষেত্রে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সটা কিন্তু অনেকই বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু SN2 রিয়াকশন মানে ব্যাক সাইড অ্যাটাক কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু প্রথমে লিভিং গ্রুপটা লিভ করবে এবং তারপরেই কিন্তু ইনকামিং গ্রুপটা আসবে। তো এই হচ্ছে SN রিয়াকশন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, সেটার কথা আমি এতক্ষণ ধরে তোকে বললাম, এবং SN1 এবং SN2 এর মেকানিজম বললাম। এ বিষয়ে আরো অনেক কিছুই আছে, কিন্তু সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতে চাইছি না, কারণ সেটা 12-এ আছে, সে বিষয়টা নিয়ে আমি এখন বলতে চাইছি না। আমি যেটা তোকে এখন বলতে চাই সেটা হচ্ছে যে কি হলো, এক মিনিট দাঁড়া। আচ্ছা, এবারে দেখ যে আমরা যে ধরনের, সরছেই না স্ক্রিনটা, ভালো লাগবে না। আচ্ছা, এই যে নিউক্লিওফিলিক যে সাবস্টিটিউশন রিয়াকশন, যেটা SN1 SN2 যে সাবস্টিটিউশন রিয়াকশন তোকে আমি বললাম, সাবস্টিটিউশন রিয়াকশন কিন্তু অ্যাকচুয়ালি 3 রকমের। তার একটা টাইপ আমি তোকে বলেছি, যে টাইপটা হচ্ছে কি না সাবস্টিটিউশন, একটা টাইপ বলেছি যেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, একটা টাইপ বলেছি। আমি এবারে যেটা তোকে বলবো সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক, যেটাকে SE রিয়াকশন বলে। SE রিয়াকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক মানে হচ্ছে SN রিয়াকশন, সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক মানে SE রিয়াকশন। ই মানে হচ্ছে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে হচ্ছে এনি পজিটিভলি চার্জ স্পিসিস or species containing vacant অরবিটাল। মোট কথা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মোট কথা এক কথায় বলা যেতে পারে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন যাদের কম আছে। কিন্তু একটা জিনিস তোকে মনে রাখতে হবে, সেটা কি না এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কিন্তু সব জায়গায় হয় না। যেরকম ধর আমি তোকে বলছি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন শুধুমাত্র বেনজিনেই হয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বেশিরভাগ ক্ষেত্রে বেনজিনেই এই সাবস্টিটিউশন রিয়াকশনটা হয়। আমি যেরকম তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর এরকম ধরনের কোনো কম্পাউন্ড আছে, ধর এখানে Cl আছে। তুই যদি এখন এতে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করতে যাস, OH মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, Clটা বেরিয়ে যাবে। এটা যদি করতে চাস তাহলে বাজে কথা, এটা হবে না। OH মাইনাস এসে অ্যাটাক করবে, Cl মাইনাসটা বেরিয়ে চলে যাবে, এটা কখনোই সম্ভব নয়। বিশেষ কন্ডিশনে সম্ভব, কিন্তু মোটামুটি এটা করাটা খুবই ডিফিকাল্ট। কেন না বেনজিন কিন্তু ইলেকট্রন রিচ স্পিসিস। ইলেকট্রন রিচ মানে কি, ওর মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। তো ইলেকট্রন ডেনসিটি যদি বেশি থাকে তাহলে OH মাইনাস এসে কিন্তু অ্যাটাকটা করতে পারবে না, ওকে রিপেল করবে। ইলেকট্রন বেনজিনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি আছে,
তাহলে সেখানে একটা নেগেটিভলি চার্জ স্পিসিস আসবে কি করে? তাকে তো রিপেল করবে। উল্টো দিকে যদি বেনজিনে যদি কোনো পজিটিভলি চার্জ স্পিসিস আছে, যেখানে পজিটিভ আসবে, তাকে কি করবে? তাকে সহজে ওয়েলকাম করবে। বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর, যে বেনজিনে যখন নেগেটিভলি চার্জ কোনো স্পিসিস আসবে, সে কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করতে পারবে না মোস্ট অফ দ্য কেসেস। কন্ডিশন তো সবসময় এদিক ওদিক তো অনেক কিছুই মেনটেন হয় না, অনেক সময় অন্য কিছু হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেসের কথা বলছি, জেনারেল কেসের কথা বলছি, যেখানে আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি যে এমন ধরনের রিয়াকশন সেটা সবসময়তেই বেনজিন যদি থাকে, তাহলে বেনজিনে কিন্তু মোস্ট অফ দ্য রিয়াকশনস ইন বেনজিন আর ইলেকট্রোফিলিক ইন নেচার। মোস্ট অফ দ্য reactions of benzene is electrophilic substitution। বেশিরভাগ বেনজিনের রিয়াকশনই কিন্তু কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন টাইপের রিয়াকশন, যেখানে কিনা একটা ইলেকট্রোফাইল আসবে এবং ওখান থেকে একটা ইলেকট্রোফাইল বেরিয়ে চলে যাবে। নিউক্লিওফাইল এসে নিউক্লিওফাইল বেরোনা বা নেগেটিভলি চার্জ স্পিসিস বেরিয়ে চলে যাওয়াটা, সেটা কিন্তু বেনজিনের কমন রিয়াকশন না। কারণ বেনজিনের নিজে ইলেকট্রন রিচ হওয়ার জন্য, নিজের মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকার জন্য বেনজিন কি করতে পারে না, একটা নেগেটিভলি চার্জ স্পিসিসকে কিন্তু কখনোই ওয়েলকাম করতে পারে না, বা নেগেটিভলি চার্জ স্পিসিসকে ও এসে অ্যাটাক করতে দেয় না। তাহলে আমাদের যেটা নেট দাঁড়ালো, যেটা সেটা হচ্ছে কি না, পজিটিভলি চার্জ স্পিসিস আসবে এবং পজিটিভলি চার্জ স্পিসিস ওখান থেকে পজিটিভলি চার্জ কোনো পার্ট ওখান থেকে বেরিয়ে চলে যাবে। এর অনেক রকমের রিয়াকশন আছে বেনজিনে, যে রিয়াকশনগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, যেরকম নাইট্রেশন, যেরকম সালফোনেশন, যেরকম ফিডেল কাপ অ্যালকাইলেশন, এগুলো সব পড়ানো হবে। অ্যালকাইলেশন, যেরকম ফিডেল কাপ অ্যাসাইলেশন, যেরকম হ্যালোজেনেশন, সব আলাদা রিয়াকশন, আলাদা মেকানিজম, কিন্তু বেসিক ব্যাপারটা যেটা, সেটা সব ক্ষেত্রেই একই রকমের বিষয়টা রয়েছে, যে একটা পজিটিভলি চার্জ স্পিসিস বেনজিনে আসবে, বেনজিনে একটা এরকম বেনজিন লিখছি, এর সাথে ই প্লাস মানে ইলেকট্রোফাইল, এ এসে এ তো অ্যাটাক করতে পারবে না, মানে বেনজিনের রিং থেকে একে অ্যাটাক হবে, তার বদলে কি হবে না, এইচ প্লাস বেরিয়ে যাবে, এখানে ধর একটা ই জুড়ে গেল, তার বদলে একটা এইচ প্লাস এখান থেকে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে মূল যে মেকানিজম, এর যে রিয়াকশনের আমরা মেকানিজম করতে চাই, সেই রিয়াকশনের মেকানিস্টিক পাথওয়েটা এরকম ভাবে হবে। তো আমি ইলেকট্রোফিলিক রিয়াকশন যেটা, সেটা অনেক কিছু আছে, অনেক বড়সড় ব্যাপার, সেটা আমি তোকে নেক্সট ডেতে কিছুটা বলবো, কিছুটা করে আমরা এগোবো, কিন্তু বেসিক কনসেপ্ট বলে যে পার্ট রয়েছে, বেসিক কনসেপ্ট বলে যে চ্যাপ্টার রয়েছে, সেই বেসিক কনসেপ্ট চ্যাপ্টারের একদম শুরু থেকে তোরা আজকে থেকে পড়াশোনা শুরু কর। পরীক্ষা ধরে রাখবি যে আমরা পরীক্ষার পারপাসে পড়ছি, মানে এবারে পরীক্ষা দিতে হবে। এতদিন ধরে পড়া হয়েছে, ডিসকাশন হয়েছে, এইসব হয়েছে, কিন্তু এখন থেকে তোকে মানসিকতাটা তৈরি করতে হবে, কারণ পরীক্ষা তোকে দিতে হবে, এইভাবেই তুই নিজেকে প্রিপেয়ার কর। কারণ আস্তে আস্তে করোনার প্রভাব আস্তে আস্তে কমে যাচ্ছে, ভ্যাকসিন চলে এসছে, তো ব্যাপারটা স্বাভাবিকের পর্যায়ে চলে আসছে, ন্যাচারাল ব্যাপার চলে আসছে, আস্তে আস্তে সবাই বাইরে বেরোবে, আমরাও অফলাইনে পড়াবো, সবকিছুই ব্যাপারগুলো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আর 3-4 মাসের মধ্যে, 5 মাস ম্যাক্সিমাম, মে জুন মাসের মধ্যে সমস্ত কিছুই দেখবি ন্যাচারাল হয়ে যাবে। যে এতদিন 1 বছর বা 1 বছরের উপরে যে সমস্ত ঘটনাবলী চলছে, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সব ব্যাপারটাই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পড়াশোনা করে যেতে হবে, পড়াশোনা রেডি রাখতে হবে। আমাদের অফলাইন ক্লাস হলেও আমাদের অ্যাডভান্টেজ অনলাইনও থাকছে, এবং যে কোনো সময় আমরা রাতের দিকে বা যে কোনো সময় বসে আমরা ক্লাস করাতে পারবো, সমস্ত কিছুই আমাদের অ্যাডভান্টেজ পজিশনেই রয়েছে। কিন্তু মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে পুরানো পড়াগুলো যেগুলো হয়ে গেছে,
সেগুলোকে রিভাইজ করে রেডি করাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সবাই আমাদেরকে এটা ঠিক করতে হবে যে আমরা ভালো করে পড়াশোনা, পুরানো জিনিসগুলো ভালো করে, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে যে আমি মেসেজ পাঠিয়েছি তুই খুলে খুলে দেখবি যে সেখানে বেসিক কনসেপ্ট এতগুলো ক্লাস হয়েছে, আজকেই এটা করবি। বেসিক কনসেপ্টে এতগুলো ক্লাস হয়েছে, সব পিডিএফ গুলো সেগুলো একটা জায়গায় একটা ফোল্ডার বানিয়ে সেভ করে রাখ, বা যার কম্পিউটার আছে সেখানে সেভ করে রাখতে পারবি, পড়তে সুবিধা হবে। তো করে একটা চ্যাপ্টার অ্যাটলিস্ট আজকে যা যা পড়ানো হয়েছে সেগুলো বের করে দেখ। এবারে সেখানে হয়তো অনেক কিছু অঙ্ক টঙ্ক দেওয়া হয়েছে, সব অঙ্ক করানো হয়েছে কি করানো হয়নি, বা কি যেখানে যা অসুবিধা আছে তোর অসুবিধা, সেটা একটা কাগজে লেখ, লিস্ট আউট কর যে এটা এটা আমার আরো একটু বুঝতে হবে, একবার রিডিং মার, একবার পড়, যেগুলো যেগুলো বুঝতে হবে সেগুলো যেগুলো যেগুলো ঠিক আছে পাশে টিক মেরে দে, যেগুলো যেগুলো গন্ডগোল আছে সেগুলো আমাকে পাঠিয়ে দে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আবারও ডিসকাস করব। এরকম ব্যাপারটা নয় যে তোর অসুবিধা হলে আমরা এখানে বলবো না, পড়াবো না। প্লাস তোর যা অসুবিধা আছে, তোর কোনো কোশ্চেনের অ্যান্সার পাচ্ছিস না, বা স্কুলে কোনো প্রশ্ন দিয়েছে, বা পরীক্ষায় কোনো কোশ্চেনে দেখেছিস, যা কিছু থাকবে সবকিছুই কিন্তু তুই এখানে সমস্তটাই কিন্তু আমাকে বলবি।